নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতনের ভিডিও ধারক গ্রেফতার 2। প্রভাবশালী হওয়ায় থামাচাপা ছিল প্রায় 1 মাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়। সমর্থকদের চাঙ্গা করতে হাসপাতাল থেকে গাড়িতে বের হলেন করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প। হাত নেড়ে জানালেন শুভেচ্ছা। জ্বর না থাকায় হোয়াইট হাউসে ফিরতে পারবেন আজই। করোনাকালে আর্থিক সংকটে নানা ধরনের কাজে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা। স্কুল থেকে ঝরে পড়ার শঙ্কা। প্রণোদনা দিচ্ছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী। রাজধানীতে লাশবাহী ফ্রিজিং গাড়িতে কাফনের কাপড়ে মোড়ানো ফেন্সিডিল 3000 বোতল সহ আটক 7। মাদক ব্যবসা বন্ধে সীমান্তে তৎপরতা বাড়ানোর পরামর্শ। এবং চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় গার্মেন্টসের আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি। ফেরিতে মালামাল পড়ে থাকায় নিয়ন্ত্রণের সময় লাগে ফায়ার সার্ভিসের। ভোরের সময়ের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এরই মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 9 জনকে আসামি করে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী নারী। পলাতক মূল আসামি দেলোয়ার প্রভাবশালী হওয়ায় 1 মাস যাবৎ থামাচাপা দেয়া ছিল ঘটনাটি। ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। নিষ্ঠুর ও বর্বর এ ঘটনার বিচার দাবি করেছেন সবাই। স্বজনদের অভিযোগ, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর নোয়াখালীর বেগমগঞ্জে ওই নারী তার বাবার বাড়ি চলে আসেন। এরপর থেকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় দেলোয়ার, রহিম, বাদল, কালাম ও তাদের সহযোগীরা। গত 2 সেপ্টেম্বর তার সাবেক স্বামী গৃহবধূর সঙ্গে দেখা করতে আসেন। এ সময় অপরিচিত লোক দাবি করে নোংরা অপবাদ দিয়ে গৃহবধূর সাবেক স্বামীকে বেঁধে ফেলে স্থানীয় বখাটেরা। পরে ঘরের ভেতর ঢুকে গৃহবধূকে বিবস্ত্র করে চালায় অমানসিক নির্যাতন। সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পরে ভয়ে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায় নির্যাতিতা। দোষীরা প্রভাবশালী হয় ঘটনার পর 1 মাস পার হলেও ভয়ে মুখ খুলেনি কেউ। তারপরও শেষ রক্ষা হয়নি। রোববার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যদি হে অন্যায় করি থাকে আপনি চিনেন নাই, না চিনলে হয়তো ফেরে আরো করে রাখি তার গার্ডিয়ান বা অভিভাবক বা এলাকাবাসী আনি দেখানো উচিত ছিল, ধরানো উচিত ছিল। নিরীহ মানুষ হয় ধরো বইয়ে দিতে চায়। আপনারা যেন গাইবেন আর যেন হারিয়ে 71-এ আপনার পাকিস্তানি হানাদার বাহিনী এবং দেশে আল বদর রাজাকার আল শামসেরা যে ঘটনাগুলো ঘটাইতো ঠিক তাকে হার মানেছি। আমি এর জোর শাস্তি দাবি করছি। বিষয়টি নজরে এলে রোববার অভিযান চালিয়ে 2 জনকে আটক করে পুলিশ। পরে রাতেই থানায় পর্নোগ্রাফি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9 জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতা নারী। প্রাথমিকভাবে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ঘটনায় জড়িত ছিল দেলোয়ার, কালাম, আব্দুর রহিম সহ 5 জন। এদের মধ্যে আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মীয়র বাসা থেকে তাকে উদ্ধার করা হয়েছে এবং তার যে দেওয়া তথ্য অনুসারে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল 4-5 জনের নাম বলেছে এবং আরও যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। নির্যাতিতা ওই গৃহবধূকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের পর শুরু হয় তীব্র প্রতিবাদ। বর্বর এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি করেন সবাই। সময় সংবাদ, নোয়াখালী। নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনার সবশেষ পরিস্থিতি জানতে আমরা টেলিফোনে কথা বলবো প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের সঙ্গে। সাইফুল্লাহ, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? ফয়সাল, নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে যে নির্যাতন করার ভিডিওটি ভাইরাল হয়েছে, ভাইরালের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে করার পরে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন তড়িৎ সেখানে 5টি জেলা পুলিশের এবং বেগমগঞ্জ থানার 5টি টিম গঠন করে আসামিদেরকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের পরে 2 জনকে আটক করে। আটকের পরে রাতেই ওই নির্যাতিত নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি আইন এবং প্যানেল কোডের আইন, এই 3টি আইনকে নিয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে সেখানে জড়িত 9 জনের নাম ওই নারী উল্লেখ করে। এর মধ্যে 2 জনকে পুলিশ গ্রেপ্তার করে। এখনো আমাদেরকে পুলিশ সুপার আলমগীর হোসেন জানিয়েছেন যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে যাতে অতি দ্রুত
বাকি আসামিদের ধরা হয়। পুলিশ সুপার আরো জানিয়েছেন যে আসামিরা যত ক্ষমতাশালী হোক না কেন তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুল আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে টেলিফোনে জানাচ্ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনার সবশেষ খবর। এদিকে চুয়াডাঙ্গায় ঘরের ভেতর থেকে স্বামী স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে নিহত ইয়ার আলীর দ্বিতীয় স্ত্রী হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। স্বজনরা জানান, শনিবার রাতে দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর এলাকায় ইয়ার আলী ও তার স্ত্রী রোজিনা খাতুন ঘুমাতে যায়। রোববার সারাদিন তাদের কোনো সাড়া শব্দ পায়নি প্রতিবেশীরা। সন্ধ্যায় তাদের মেয়ে বেড়াতে এসে বাবা মাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে। শনিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা তাদের। স্বজনদের অভিযোগ, নিহত ইয়ার আলীর সঙ্গে জমি নিয়ে তার দ্বিতীয় স্ত্রী ফেরদৌসী খাতুনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই সঙ্গে ছিল মামলা। হত্যার সঙ্গে এই ঘটনার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা তাদের। জবাই করেছে, কিন্তু এটা কেউ দেখেনি। কিন্তু এখন হঠাৎ করে মেয়ে আসছে বাবার বাড়ি বেড়াতে, আসতে গিয়ে মেয়ে দেখে তারপরে সিগারেট দিচ্ছে। জালনা দিয়ে উঠে আরাম করে উঠে মেরে দেখছি ওর মধ্যে গন্ধ বেরোচ্ছে আর রক্ত দেখা যাচ্ছে। আমার বাপ শুয়ে রয়েছে, 60 হয়ে পায়ে দেখা যাচ্ছে। আমি কাছে তোরা কি টাকা নিয়েছি রে, আমার বাপ যে আর বেঁচে নেই। জমি জায়গা জন্য মানে আমার বাপের খুন করে তুই গিয়েছে, আমার মার খুন করে তুই গেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ফেরদৌসী খাতুনকে আটক করেছে পুলিশ। স্বামী স্ত্রীর লাশ পেয়েছি, এটা হাসুয়াতে কোপানো লাশ, অনেক আলামত এখানে আছে। তদন্ত চলছে, তদন্ত পর আপনাদের বাকি জানানো হবে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। লাশবাহী ফ্রিজিং গাড়িতে কাফনের কাপড়ে মোড়ানো ফেন্সিডিল, দেখতে অবিকল মরদেহ। অবাক করা হলেও সত্যি, লাশবাহী গাড়ি থেকে 3000 বোতল ফেন্সিডিল সহ 7 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিনব কৌশলে এমন মাদক ব্যবসা বন্ধ করতে সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও তৎপর হওয়ার পরামর্শ গোয়েন্দা পুলিশের। ইকরাম হোসাইনের রিপোর্ট। মানুষের অন্তিম যাত্রার সঙ্গী, চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেদিকে থাকে সবার নজর। কারণ একটাই, লাশবাহী গাড়ি। দেখলেই ভিন্ন রকম এক অনুভূতি হয়। কিন্তু অপরাধের সীমা কোথায় গিয়ে ঠেকেছে? এই গাড়িগুলোতে বহন করা হচ্ছে ফেন্সিডিল। দেখে বোঝার উপায় নেই, অবিকল কাফনে মোড়ানো। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে আসা এমন একটি লাশবাহী গাড়ি রাজধানীর বঙ্গবাজার এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। পাওয়া যায় 3000 বোতল ফেন্সিডিল। আটক করা হয় 6 মাদক ব্যবসায়ীকে। খুব বিস্ময়করভাবে দেখলাম একটা লাশ বহনকারী ফ্রিজিং ভ্যানের ভিতরে সেই মৃত লাশের মতো করে সেখানে সাদা কাপড়ে মোড়ানো বস্তার ভিতরে করে তারা ফেন্সিডিল নিয়ে আসতে যাচ্ছে। তার মানে মাদক ব্যবসায়ীরা এবং মাদকখোররা তারা নানা কৌশল অবলম্বন করে প্রতিনিয়ত দেশের বিভিন্ন বর্ডার থেকে এই মাদকের আইটেম, সেটা ফেন্সিডিল হোক, ইয়াবা হোক, গাঁজা হোক অথবা হিরোইন হোক, এগুলো সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন সীমান্ত দিয়ে ফেন্সিডিলগুলো ভারত থেকে বাংলাদেশে আসে। বহুদিন যাবৎ অভিনব এই কৌশলে মাদক ব্যবসা করে আসছিল চক্রটি। যেভাবে নিলে মালটা ধরা যাবে না। এভাবে বলে দিচ্ছে যে এভাবে নিলে মালটা মানে এভাবে কপি করে দিয়েছে। আমার বলছে লাশ নিয়ে আসবো, তারপর স্যার মাল পুরোইছে, মানে মাল পুরোইছে আমি এটা বুঝছি না, আমি মরছি লাশে। তারপর ঢাকার দিকে আইছি, ঢাকার দিকে আইয়া স্যার এই কাহিনী। পুলিশ বলছে ফেন্সিডিল উদ্ধারের ঘটনা হর হামেশা ঘটছে, তবে লাশবাহী গাড়ি ব্যবহার তাদেরকেও অবাক করেছে। যেখান থেকে এই মাদক আসে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ তাদের। আমাদের সীমান্ত রক্ষাকারী যারা আছেন তারা যথেষ্ট স্মার্ট এবং প্রযুক্তি নির্ভর। তারা যদি আরেকটু আন্তরিক হন, আরেকটু বিবেকবান হন, তাহলে তারা যদি একেবারে সাপ্লাই চেইনের মূল জায়গা থেকে এদেরকে বন্ধ করে দিতে পারেন, তাহলে দেশের অভ্যন্তরে এসে এই মিডল্যান্ডে তাদেরকে ধরতে আমাদের এত কষ্ট ব্যাগ পোহাতে হয় না। মূলত স্থলবন্দরগুলো দিয়েই ভারত থেকে ফেন্সিডিল আসছে বলে দাবি পুলিশের। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসা দেওয়ার বদলে গুলিতে জখম বাংলাদেশিদের ময়লার ভাগাড়ে রেখে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। লিবিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত 9 জন ফিরে এ রোমহর্ষক অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
ওই ঘটনায় ২৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানিয়েছে, দালাল ও মূল আসামিদের ধরতে শিগগিরই ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হবে। গত ২৮শে মে লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের বর্বর হত্যাযজ্ঞে ২৬ জন বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হয়। সিআইডির উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় ফিরে আসা ৯ জনের সবার শরীরেই ৪-৫টি করে গুলির ক্ষত। প্রত্যেকেরই কোনো না কোনো শারীরিক ক্ষতি হয়েছে। রোমহর্ষক সেই ঘটনা মনে করলে এখনো আঁতকে ওঠেন তারা। আমরা গিয়ে দেখি আরেকটা লাশ, মানে ওনারা এটা হলো আফ্রিকান লোকের লাশ, এরা বাইরে পিটিয়ে মেরে ফেলেছে। আবার আমাদেরকে বলে সোপ মানে আরবি ভাষা আর কি, দেখ যদি তো টাকা না দেস তোদের ওই অবস্থা হবে। প্রত্যেক দিন 2 থেকে 3 বার মারধর করতে এবং 2 থেকে 3 জন লাশ প্রতিদিন মানুষকে একবারে পিটিয়ে মেরে ফেলতো। অনেক লোক মারা গেছে আমাকে বাঙালি 26 জন। ওই ভিতরে যেমন গুলিটা লাগে গেছে মতনই আমি শুয়ে রয়েছি কিন্তু আমি অজ্ঞান। এবার লাশ আমার উপরে পইরা রয়েছে, এই জন্য আমি আর কোনো গুলি লাগে নাই। কোনো হাসপাতাল আর ভর্তি করে না, কোনো একটু চিকিৎসা মানে রক্তটা থামাইছে, তারপরে ওই মরুভূমিতে ফালাই দিয়ে গেছে। কোনো জায়গায় ভর্তি করে না, তা কী করবো? আমার এই যে আমার হাতে আছে অকটেল মারছিল এবং অন্য অন্য ব্রাশ ফায়ার মারছিল এবং আর্মিদের গাড়ি আছে ওইটা দিয়ে আছে ফায়ার করছিল, মানে বিভিন্ন রকম। মানে আমরা বেঁচে আছি এই আল্লাহর কাছে হাজার হাজার শুকর। এই ঘটনায় দায়ের হওয়া ২৬টি মামলার ১৫টি তদন্ত করছে সিআইডি। সংস্থাটি ১৫ মামলায় এখন পর্যন্ত ৪৪ জন আসামিকে গ্রেফতার করেছে। বিদেশে থাকা দালাল ও মূল আসামিদের গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে অচিরেই রেড নোটিশ জারি করা হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। মামলার তদন্তে ইতিমধ্যে আসামি গ্রেপ্তার সহ অনেকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসামিদের গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে অচিরেই রেড নোটিশ জারি করা হবে। এই ঘটনায় শিগগিরই ভিকটিমদের আদালতে জবানবন্দি দেওয়ার জন্য হাজির করার কথা জানিয়েছে সিআইডি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে, অকাল বন্যায় নওগাঁর ৫ উপজেলার মানুষের দুর্ভোগ চরমে। দুঃসময়ে জনপ্রতিনিধিদের পাশে না পাওয়ার অভিযোগ। টেকসই নদী শাসন না করে বালু উত্তোলনকে দুষছেন বিশেষজ্ঞরা। জানাবো করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের খবর। সমর্থকদের জন্য হাসপাতাল থেকে কিছু সময়ের জন্য বের হন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের অবস্থার উন্নতি হচ্ছে। জ্বর না থাকায় সোমবার নাগাদ তিনি হোয়াইট হাউসে ফিরতে পারেন। এর আগে ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে হোয়াইট হাউস থেকে দেওয়া পরস্পর বিরোধী খবরে প্রেসিডেন্টের অবস্থা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। We're getting great reports from the doctors. This is an incredible hospital, Walter Reed. The work they do is just absolutely amazing, and I want to thank them all. The nurses, the doctors, এর আগে ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় ধোঁয়াশা। ট্রাম্পের অবস্থার উন্নতি হয় সোমবার নাগাদ তিনি হোয়াইট হাউসে ফিরতে পারেন বলে জানান ডক্টর সিন কনলি। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে আমি যখন প্রেসিডেন্টকে দেখে যাই তখন তার মৃদু উপসর্গই ছিল, কিন্তু শুক্রবার সকালের পর জ্বর বেড়ে যায় এবং অক্সিজেন লেভেল 93 এর নিচে নেমে যায়। এই অবস্থা দেখে আমি প্রেসিডেন্টকে অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত নেই, যদিও তিনি অক্সিজেন নিতে রাজি ছিলেন না। তারপরও তাকে অক্সিজেন দেই এবং মাত্র 2 লিটার অক্সিজেন দেওয়ার পরই রক্তে অক্সিজেনের মাত্রা 95 এর উপরে উঠে যায়। ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হয় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা সবাই প্রেসিডেন্টের স্বাস্থ্য সম্পর্কে কনসার্ন এবং আমরা জানি যে প্রেসিডেন্ট ওয়াল্টার রিড হসপিটালে আছেন এবং আগামীকাল সোমবার দিন ওনার কাছে ডিসচার্জ করা হতে পারে। এদিকে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের অসুস্থতা নিয়ে কোনো আক্রমণাত্মক বক্তব্য দিতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ট্রাম্পের সবশেষ অবস্থা জানতে যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমরা যেমন দেখলাম রবিউল ইসলাম আওলাদের রিপোর্টটি, সেখানে অনেকটাই আছে বিস্তারিত। তারপরে বলছি যে খুবই একটা নাটকীয় অবস্থার মধ্য দিয়ে কিন্তু মার্কিন রাজনীতি এবং মার্কিন যে নির্বাচন তার পরিবেশ কিন্তু বিচার চলছে। তো এমন একটি সময়ে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসলেন
যখন সবাই ধারণা করেছিলেন যে সত্যি সত্যি তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর সিন কার্নলি যেমনটি বলেছিলেন যে স্থানীয় সময় আগামীকাল সোমবার হোয়াইট হাউসে ফিরতে পারেন প্রেসিডেন্ট, যখনই প্রেসিডেন্টকে বাইরে দেখা গেল যে একটি এসইউভি গাড়িতে করে তিনি বাইরে এসেছেন, তখন সবাই ধারণা করেছেন হয়তো আজকেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেলেন এবং সবাই খুশি হয়েছিলেন বলা যায়। কিন্তু তার পরপরই দেখা গেল যে তার গাড়িটি হোয়াইট হাউসের দিকে না গিয়ে আবার কিন্তু মিলিটারি হাসপাতালের দিকে চলে গেল। এই নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, মানুষের মধ্যে এক ধরনের আশা এবং নিরাশার অবস্থা তৈরি হয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে করোনা আক্রান্ত একজন রোগী, এই অবস্থায় যাকে অক্সিজেন দেয়া হচ্ছে কিংবা তার অবস্থা যদি ভালোও হয়, উপসর্গগুলো যদি অত বেশি মাত্রায় নাও হয়ে থাকে, কিন্তু করোনা পজিটিভ একজন রোগীর কিন্তু বাইরে বেরিয়ে আসাটার কিন্তু কোনো সুযোগ নেই। কারণ এখানে যে রোগ সংক্রমণ যে বিশেষজ্ঞরা আছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে, সেখান থেকে কিন্তু গত 6 মাসে বারবার বলে দেয়া হয়েছে যে করোনা রোগীদের কি করতে হবে। সেখানে যাদের শরীরে করোনা পাওয়া গেছে তারা কিন্তু বাধ্যতামূলকভাবে অন্তত 14 দিন কিন্তু আইসোলেশনে থাকার কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। সেই জায়গায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি করোনা পেশেন্ট হওয়ার পরে, রোগী হওয়ার পরে হাসপাতাল থেকে বেরিয়ে আসলেন, আবার 10 মিনিটের মধ্যে তিনি হাসপাতালে চলে গেলেন। এই সময়টার মধ্যে তাকে হাসপাতালের কে ছাড়পত্র দিল? কারণ একজন রোগীকে কিন্তু তিনি প্রেসিডেন্ট হন আর সাধারণ মানুষই হন, হাসপাতালের ছাড়পত্র নিতে হয় বাইরে আসার জন্য। তো কিন্তু তিনি কিভাবে বাইরে আসলেন সে নিয়ে কিন্তু এখন তর্ক বিতর্ক আলোচনা চলছে। আমরা সামগ্রিক বিষয় নিয়ে কথা বলার জন্য দুজন বাংলাদেশির সঙ্গে এখন কথা বলবো। একজন কমিউনিকেশন স্পেশালিস্ট বিশেষজ্ঞ জাহিদ আহমেদ মামুন, আপনি একটু বলবেন যে কি আসলে অবস্থাটা চলছে? আসলে ব্যাপারটা এইরকম যে যেহেতু উনি আমাদের দেশের প্রেসিডেন্ট এবং তার অ্যাডমিনিস্ট্রেশন থেকেই বের হয়েছিল 3W, 3টা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং, সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড স্টে ওয়ে, হ্যাঁ, মেইনটেইন দ্য ডিস্টেন্স। উনি একজন প্রেসিডেন্ট হয়ে আসলে সেই জিনিসটা পালন করতে অপারগতা প্রদর্শন করছেন। এতে করে আসলে মানুষের মধ্যে এক ধরনের ভিন্ন প্রতিরূপ সৃষ্টি হচ্ছে। আবার যারা তাকে পছন্দ করেন তারা তো আছেই, তাকে সার্বিকভাবে সে যেটাই করুক তাকে পছন্দ করবেই। কিন্তু এই যে ভিন্ন প্রতিক্রিয়াটা তৈরি হচ্ছে ওই সমস্ত মানুষের মধ্যে যারা এখনও ডিসাইড করতে পারছেন না যে তারা কাকে ভোট দেবেন, এবং একই সঙ্গে তারা এটাও চিন্তা করছেন যে এই মুহূর্তে এই দেশের করোনা পরিস্থিতি আসলে আরও অবনতির দিকে যাচ্ছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আসলে আমাদের প্রেসিডেন্ট কি ধরনের মেসেজ তার এই দেশের জনগণের জন্য দিতে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফয়সাল, আপনি শুনছিলেন যে একজন বাংলাদেশি যিনি কমিউনিকেশন স্পেশালিস্ট তিনি বলছিলেন যে এখন যে বিষয়টি দেখা দিয়েছে সেটি হচ্ছে যে সবাই আশা করেন যে প্রেসিডেন্ট সুস্থ হয়ে দ্রুত তিনি হোয়াইট হাউসে ফিরবেন, দ্রুত তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে হবে, এটি সবাই প্রত্যাশা করছেন। কিন্তু একই সঙ্গে প্রেসিডেন্টের যে করোনায় আক্রান্ত হয়েছেন তখন এক ধরনের সহানুভূতি মানুষের মধ্যে যেমন তৈরি হয়েছে, তেমনি তার বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু তার বিবেচনা বোধ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আমি এই বিষয়ে কথা বলার জন্য আরও একজন বাংলাদেশির সঙ্গে কথা বলবো। তার নাম মাসুম মাহবুব, তিনি স্থানীয় একটি এনজিওর পরিচালক। মাসুম মাহবুব, আপনি একটু বলবেন যে কি হতে যাচ্ছে মার্কিন রাজনীতিতে, মার্কিন নির্বাচনে? ধন্যবাদ সাকি। আসলে আমার কাছে যেটা মনে হয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই অবিবেচনাপ্রসূত কাজ করেছেন। উনি যে করোনা ভাইরাসের যে ভয়াবহতা, এই ভয়াবহতার গুরুত্বকে অনেক খাটো করে দেখেছেন। যদি উনি অসুস্থ হয়ে থাকেন, উনি শুধু নিজেকেই ঝুঁকির মধ্যে ফেলেননি, উনি যে গাড়িতে এসছেন এই এসইউভি একে হচ্ছে বুলেট প্রুফ এবং একই সাথে এটা হচ্ছে কেমিক্যাল অ্যাটাক প্রুফ। সো এর ভেতরের যে বিশেষজ্ঞরা বলছেন যে এয়ার রিসার্কুলেট হয় ভেতরে,
সো উনি কিন্তু একই সঙ্গে এই কাজটা করে এটা যদি একটা শো অফ হয়, এর পাশাপাশি উনি যেটা করেছেন যে উনার যে গাড়ি চালক, উনার যে সিক্রেট সার্ভিস এজেন্ট, তাদেরকেও প্রচণ্ড রকম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। তো যদিও তার সমর্থকরা হয়তো এতে অনেক উল্লসিত, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এই কাজটি খুবই খুবই অবিবেচনাপ্রসূত কাজ উনি করেছেন। এখন আমরা আসলে সময় গেলেই দেখতে পাবো যে আসলে উনি কি কালকে হোয়াইট হাউসে ফেরত যান নাকি হসপিটালেই থাকেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন মাসুম মাহমুদ, উনি স্থানীয় একটি এনজিওর পরিচালক, তার কথা। সবাই উদ্বিগ্ন অবস্থায় আছে, কিন্তু নাটকীয়তায় ভরপুর কিন্তু এখন মার্কিন নির্বাচন এবং মার্কিন রাজনীতি। এমন একটি অবস্থায় আগামী নভেম্বর মাসের 3 তারিখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন যে কথাটি আলোচিত হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যদি সত্যিকার অর্থেই তার ব্যক্তিগত সহকারী ডক্টর সিন কানলের বক্তব্য অনুযায়ী যদি আগামীকাল সোমবার তিনি হোয়াইট হাউসে ফিরেও যান, তাহলে তিনি নির্বাচনী প্রচারণায় কিভাবে অংশ নেবেন? কারণ হলো যে তিনি বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছেন, শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছে এবং তারপর থেকেই তার চিকিৎসা শুরু হয়ে গেছে এবং তিনি যখনই উপসর্গ দেখা দিয়েছে তখনই কিন্তু তড়িৎ গতিতেই বলা যায় অনেকটা তিনি হাসপাতালে এসেছেন এবং হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে। এখন এই অবস্থায় তার যে চিকিৎসা প্রক্রিয়া চলছে, তিনি ওষুধ খাচ্ছেন, এই অবস্থায় কিন্তু ধারণা করা যায় এবং আমরা বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, এই অবস্থায় অন্তত পক্ষে 2 সপ্তাহের আগে তার বাইরে বের হওয়া কিন্তু কোনোভাবেই উচিত হবে না, সেটা সম্ভব নয়। কখনো কখনো করোনা নেগেটিভ হতে কিন্তু 3 সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। এর মধ্যে অক্টোবর মাসের 15 তারিখে আছে দ্বিতীয় যে প্রেসিডেন্সিয়াল ডিবেট, সেটা অনুষ্ঠিত হওয়ার কথা ফ্লোরিডার মায়ামিতে। সেই ডিবেটে তিনি অংশগ্রহণ করতে পারবেন কিনা, তারপরে 22 তারিখে আছে টেনেসির ন্যাশভিলে তৃতীয় এবং সর্বশেষ ডিবেট, সেখানেও তিনি অংশগ্রহণ করতে পারবেন কিনা, এগুলো নিয়ে কিন্তু কোনো অনিশ্চয়তা আছে এবং অনেকেই বলছেন যে আসলে বিতর্ক আর হবে না। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী যে কমলা হ্যারিস আছে, তারাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন নির্বাচনী প্রচারণায় এবং ডিবেটে। সেই ডিবেটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অক্টোবরের 7 তারিখ ইউটা অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে, যেখানে আমি সরাসরি তাদের ডিবেট কভার করতে ইউটায় যাব, যেভাবে আমি বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচনী খবর সময় সংবাদের দর্শকদেরকে জানাচ্ছি। ফয়সাল, এই ছিল আমার কাছে আজকে মিজুরির সেন্ট লুইস শহর থেকে সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ ফয়সাল। যুক্তরাষ্ট্রের মিজোরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 23 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 1125 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,68,690 জনে। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 9,859 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 19,89,664 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,125 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,68,690 জন। 24 ঘন্টায় মারা গেছেন 23 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,348 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,587 জন। মোট সুস্থ হয়েছেন 2,81,665 জন। করোনার সংকট সামাল দিতে একে একে বন্ধ হয়েছে নানান রোগের অস্ত্রোপচার। সীমিত আকারে কিছু জরুরি অস্ত্রোপচার হলেও অনেক জটিল রোগের অস্ত্রোপচার এখনো বন্ধ। ফলে এসব রোগী হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। এছাড়া শুধু তথ্যের স্বচ্ছতার অভাবে অনেক রোগীকেই পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। সাদিলের সামনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন লিয়া। করোনা আতঙ্ক আর দুর্ভোগের কারণে গত 6 মাস কষ্ট চেপে বাসায় থেকেছেন জটিল অস্ত্রোপচারের অনেক রোগী। কোভিডের কারণে আসলে ডাক্তাররাও একটা গা ছাড়া ভাব, তারা কোনো ইনফরমেশন দেয় না, শুধু জাস্ট দায়া ছাড়া একটা কথা বলে দেয়। সম্প্রতি এই ভাইরাস আতঙ্ক কিছুটা কমায় তারা আবার ভিড় করছেন রাজধানীর হাসপাতালগুলোতে, ছুটছেন এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে। এখন পর্যন্ত আমার অপারেশন হচ্ছে না, খালি শুধু বলছে যে তোমার আগে আরো রোগী আছে।
পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে অনুমিত জনসংখ্যা ১৭ কোটির বেশি। আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সরকারি বেসরকারি মিলিয়ে হাসপাতালের সংখ্যা ৫,৭০৯টি। এসব হাসপাতালে সরকারি চিকিৎসক ৩০,০০০ সহ নিবন্ধিত চিকিৎসক ১ লাখের মতো, স্বাস্থ্যকর্মী ১,৩০,০০০-এর বেশি নয়, আর শয্যা ১,৪৩,৩৯৪টি। সেই হিসেবে প্রতি ১৭০০ জনের জন্য একজন চিকিৎসক এবং ১৩০৮ জনের জন্য একজন নার্স, ১,১৫৯ জনের জন্য হাসপাতালে একটি করে শয্যা রয়েছে। আপনার অ্যানেস্থেশিয়া এবং টেকনোলজিস্ট নিয়ে গেছিল গভর্নমেন্ট, তার কিছু কিছু ছেড়েছে, কিছু কিছু এখনো রয়ে গেছে। নার্সের পোস্ট আছে কিন্তু নার্স এখন আমাদেরকে দেওয়া হয়নি। আরও কমফোর্টেবল এবং আরও জবাবদিহিতামূলক করার ব্যবস্থা করতে হবে। তাহলে একটা সময় দেখা যাবে যে আমরা এগুলোর উপরে আমাদের যে অভিযোগগুলো আসছে সেগুলো দেখবেন ধীরে ধীরে কমে যাবে। হাসপাতালের কর্মকর্তা কর্মচারী চিকিৎসকদের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং অব্যবস্থাপনার অভিযোগ রোগীদের অনেক পুরনো। করোনাকালীন সময়ে স্বাস্থ্য খাতের অভিভাবক সংস্থাগুলোর নানা দুর্নীতি এবং অনিয়মের যে আস্থাহীনতার পরিবেশ তৈরি হয়েছে, সেই সংকট কবে স্বাস্থ্যখাত কাটিয়ে উঠবে তা এখনো সময়ের বিষয়। যাতে মানুষকে কোনোভাবে ঠেকা দিয়ে বুঝ দেওয়া যায়, সত্যিকারভাবে চিকিৎসা পাক, এটা কিন্তু আমরা কখনো যে করি নাই সেটা আমরা বুঝতে পারছি করোনা কালে এসে। এই পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি হাসপাতালে নন কোভিড রোগীর চিকিৎসার জন্য ব্যবস্থা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা বাড়ছে, এমন মত শিক্ষাবিদদের। যেহেতু বহু পরিবার আর্থিক সংকটে সন্তানদের নানান রকম কায়িক শ্রমে যুক্ত করেছেন, তাই পরবর্তীতে স্কুল খুললেও তারা আবার পাঠ কার্যক্রমে যুক্ত হবেন কিনা তা অনিশ্চিত। অবশ্য প্রতিমন্ত্রী বলছেন তারা ঝরে পড়ার ঠেকাতে পারবেন। নুরুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। বিদ্যুতের তার থেকে প্লাস্টিক সরিয়ে তামা আলাদা করছে লাকি। সকাল থেকে বিকেল পর্যন্ত এই কাজের মূল্য 50 টাকা। 3 বোন সহ এই কাজ করে লাকিদের দৈনিক আয় 150 টাকা। কাজ করলে টাকা, না করলে নেই। গত মার্চ থেকে সংসার চলছে এভাবেই। অন্যের বাসায় বুয়ার কাজ করা লাকির মা করোনার শুরু থেকেই কাজ হারিয়েছেন। লাকি স্থানীয় একটি স্কুলে 5ম শ্রেণীতে পড়তো। ছোট দুবোনও স্কুল বন্ধের কারণে এখন লাকির মতো এই ভাঙাড়ির দোকানের কর্মী। তার থেকে তামা বের করা, তারপর বোতল আলাদা করা, প্লাস্টিক আলাদা করা, ডিব্বা আলাদা করা, এইসব আলাদা আলাদা। আমরা এখানে 3 বোন কাজ করি। লাকির মা 5 মেয়ে নিয়ে দিশেহারা। এই খাওয়া দাওয়া যা মিলে তাই এনে দিই। করাইল বস্তিতে ভাগ্য বিড়ম্বিত এমন লাকি অসংখ্য। লাকির মা তবুও ক্যামেরার সামনে আসতে চেয়েছেন। বেশিরভাগই ক্যামেরায় মুখ দেখাতে রাজি নয়। স্কুল খুললে লাকিরা স্কুলে ফিরবে কিনা তা জানা নেই কারো। কারণ যাদের দিন চলে না, তারা তার ওই জায়গাতে পড়াশোনা করাইতে পারবে না। সম্প্রতি দুটি বেসরকারি সংস্থার যৌথ গবেষণা বলছে করোনার কারণে শহর ও গ্রামে নিম্নবিত্ত মানুষের আয় কমেছে। শিক্ষাবিদরা বলছেন এই আয় কমার সঙ্গে ঝরে পড়ার সম্পর্ক রয়েছে। এখানে স্থানীয় সরকার, স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সরকার শিক্ষা ক্ষেত্রেও প্রণোদনা প্যাকেজের আওতায় অ্যাডহক ভিত্তিতে নয়, একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নেবেন। অবশ্য প্রতিমন্ত্রী বলছেন ঝরে পড়া ঠেকাতে তারা সাধ্যমতো কাজ করছেন। আমরা তো নানা ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে আসছি। অনুরোধ করার বহু রকমের ভাষা আমরা ইতিমধ্যে দিয়ে দিই। তাদের পড়াশোনা করার জন্য নানা ধরনের খোঁজ খবর আমরা রাখছি, তাদের সাথে যোগাযোগ করতেছি। অর্থাৎ যে কোনো মূল্যে আমরা ঝরে পড়া রোধ করবো ইনশাআল্লাহ। তাদের নানাভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে, সাহায্য সহযোগিতা করা হচ্ছে। গত বছর প্রাথমিকে 17 ও মাধ্যমিকে ঝরে পড়ার হার ছিল প্রায় 38%। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে, রিফাত হত্যায় মিন্নির দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অন্য নারীরা বিপথগামী হবেন। পর্যবেক্ষণ আদালতের 6 আসামি ডেথ রেফারেন্স হাইকোর্টে। চট্টগ্রামের কর্ণফুলী এলাকার জিএম টেক্সটাইল গার্মেন্টসের আগুন ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের প্রায় 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুনে গার্মেন্টসের প্রায় 100 কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে এই ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। আরও জানাচ্ছেন কমল দে।
ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 4 ঘন্টার প্রাণান্তকর চেষ্টার পরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী মজ্জারটেক এলাকার জেএস গার্মেন্টসে যে আগুন লেগেছিল সে আগুনের ভয়াবহতাটা কমে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সন্ধ্যে 7টার ঠিক আগে গার্মেন্টসটির 5ম তলায় আগুনের সূত্রপাত ঘটে। ফ্লোরে ছিলাম, আগুন লাগার সাথে সাথে আমরা সবাইকে বলতেছি যে আগুন লাগছে, আপনারা কিছু ব্যবস্থা করেন। ওরা দ্রুত একজন ভাই আছে, ওকে দিয়ে আমরা ভিতরে পাঠাইছি। পাঠানোর পর ওরা পিছনের সিঁড়ি দিয়ে বিল্ডিং থেকে নামছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট অন্তত 2 ঘন্টা চেষ্টা করে তারা আগুন নেভাতে ব্যর্থ হলে চট্টগ্রামে আরো 3টি উপজেলা থেকে আরো 3টি ইউনিটকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। মোট 11টি ইউনিটের পাশাপাশি স্থানীয় পুকুর থেকে পানি নিক্ষেপ করে আগুন নেভাতে হয়েছে। কারখানা কর্তৃপক্ষ দাবি করছে ফায়ার সার্ভিস যেমন দেরিতে এসেছে তেমনি তাদের পানি ব্যবস্থাপনা সঠিক ছিল না, আর এতে তাদের অন্তত 2টি অর্থাৎ 5ম এবং 6ষ্ঠ তলার আগুনে 100 কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের অব্যবস্থাপনা, তাদের পাইপগুলো প্রত্যেকটা পাইপ লিক, তারা এগুলো আসতে ফিটিং করতে লাগছে 2 ঘন্টা। ওরা যদি কারেন্টটা শুরুতে আনতো তাহলে রাস্তা বাইরে দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা কোনো ব্যাপার ছিল না। অপরদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দাবি করেছে এটি একটি নির্মাণাধীন ভবন, অনুমতি ছাড়া সেখানে কাজ চলছিল। কাপড় পলি বিভিন্ন রকমের দাহ্যবস্তু ছিল, সিঁড়িটা একটু ব্লক ছিল, সিঁড়িটাতে আমরা উঠতে কষ্ট হয়েছে, মানে সিঁড়িতে নির্মাণ সামগ্রী দিয়ে বন্ধ ছিল, অনেক কষ্ট করে আমাদের সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে। এই বিল্ডিংয়ের সামনের অংশ নির্মাণ কমপ্লিট, কিন্তু পিছনের অংশ নির্মাণ কাজ শেষ হয়নি। যে মধ্যে কারখানা চালু আছে, পিছনের অংশ এখনো নির্মাণ কাজ শেষ হয়নি। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা গার্মেন্টস কর্তৃপক্ষ কিংবা ফায়ার সার্ভিসকেও নিশ্চিত করে বলতে পারেনি। চট্টগ্রামের কর্ণফুলীর জেএস গার্মেন্টসের সামনে থেকে কমল দে, সময় সংবাদ। ফ্ল্যাটের টয়লেটের ফলস ছাদের মধ্যে প্লাস্টার করে রেখে দেওয়া হয় একটি মৃতদেহ। দীর্ঘদিন হয়ে যাওয়ায় তা পচে গলে রূপান্তরিত হয়েছে কঙ্কালে, আর সেই কঙ্কালের সঙ্গেই বসবাস করে আসছেন ফ্ল্যাটের বাসিন্দারা। চাঞ্চল্যকর ঘটনা রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায়। গেল মাসের মাঝামাঝিতে খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ, তবে এখনো পর্যন্ত এর কোনো কুলকিনারা করতে পারেননি তারা। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার অসংখ্য অলিগলি পেরিয়ে ৩৮৯ নম্বর ভবন। গণমাধ্যমের খবর, এই ভবনের নিচতলা থেকে উদ্ধার হয়েছে একটি মরদেহের কঙ্কাল। বিষয়টি খোঁজ নিতে সরেজমিনে হাজির সময় সংবাদ। গিয়ে দেখা যায় ৬তলা ভবনের নিচতলায় 2টি ফ্ল্যাট, যার একটিতে স্ত্রী, সন্তান ও ছোট ভাইকে নিয়ে গত 10 মাস ধরে ভাড়া থাকে একটি পরিবার। ফ্ল্যাটের বাসিন্দারা জানান, সেপ্টেম্বর মাসের 17 তারিখ পানির লাইন মেরামত করতে এসে বেডরুমের টয়লেটের ফলস ছাদের মেঝে ও দেয়ালের মাঝের জায়গা থেকে কঙ্কালটি দেখতে পান স্যানিটারি মিস্ত্রি। কঙ্কালটি পলিথিন দিয়ে ঢেকে তার উপর আলাদাভাবে প্লাস্টার করা ছিল বলেও জানান ভাড়াটিয়া ও বাড়ির মালিক। 29 বছর আগে ভবনটি নির্মাণ করা হয়েছিল। মিস্ত্রি বলছে না, লাইন খুঁজে পাই না, ফলসাদে উড়া লাগবে, ফলসাদ ভাঙা লাগবে। ফলসাদে উঠছে, ফলসাদ ভাঙছে, ভাঙার পরে দেখে এরকম কঙ্কাল। ফলসাদের কোনার আর মাঝখানে দেওয়াল মেজের কিনারে ডালাই দেওয়া ছিল জিনিসটা। অবশ্যই আতঙ্কের ভিতরে আছি। টান দিছে, তখন দেখে যে হাড়গোড় দেখা যাচ্ছে। তারপর সে আব্বুকে জানাইছে, আব্বুকে জানানোর পর আব্বু আবার আসছে, তারপরে পুলিশে জানাইছে, পুলিশ এসে সব বের করছে। এই পর্যন্ত 3 জন ভাড়াটিয়া ছিল। একজন তো ছিল অনেক 20-25 বছর হবে, তারপরে একজন ছিল কয়েক মাস, আর ওনারা আছে 10 মাস। আমার দারোগা সাহেব কইলো যে বলে 152 বা 53 টুকরা হয়ে গেছে। এটা হাড় চুলও নাকি কিছু পাইছে, বড় চুল। আমার কোনো হিসাব মিলতেছে না। বিল্ডিং তো আমরা মেবি শুরু করছিলাম আপনার 91-এ, আমরা বোধহয় গেছি ওইখানে 93-তে। আমার মনে হয় যে বিল্ডিং করার আগেই বোধহয় হয়েছে, কারণ ওখানে একটা ছিল, তখন ফাঁকা জায়গা ছিল, আর ওই পিরিয়ডটা সব মস্তানদের একটা আড্ডা ছিল এইসব এলাকা। পুলিশের ধারণা, কাউকে হত্যা করে সুকৌশলে বেশ কয়েক বছর আগে ফলস ছাদের মধ্যে মরদেহ গুম করেছিল হত্যাকারী। ইতিমধ্যেই মালিক ও ওই ফ্ল্যাটের সব ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানায় পুলিশ। আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ইতিমধ্যে বিভিন্ন থানায় আমরা যে আমাদের নিখোঁজ জিডি হয়, এই বিষয়গুলোতে আমরা বিভিন্ন থানায় খোঁজখবর নিচ্ছি যে গত 5 বছর বা 7 বছর আগে এরকম কোনো নিখোঁজ জিডি আছে কিনা। সিআইডির ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরেই হত্যাকাণ্ডের সময় ও কঙ্কালটি নারী নাকি পুরুষের তা স্পষ্ট হয়ে বলেও জানিয়েছে পুলিশ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বরগুনায় আলোচিত রিফাত হত্যায় স্ত্রী মিন্নির দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অন্য নারীরা বিপথগামী হবেন বলেও পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। রোববার সকালে হাইকোর্টে পৌঁছায় মিন্নি সহ 6 জন আসামি ডেথ রেফারেন্স। খালাস চেয়ে মিন্নির ওকালতনামাও আইনজীবীর কাছে জমা দিয়েছেন তার বাবা।
তার আইনজীবী জানিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে আপিল করবেন তারা। মিন্নির পরিকল্পনাতেই স্বামী রিফাত শরীফকে হত্যা করা হয়। কোপানোর সময় বাঁচানোর নাটক করেছিলেন মিন্নি। আলোচিত এই মামলার 6 আসামির মৃত্যুদণ্ডের রায় রোববার সকালে পৌঁছায় উচ্চ আদালতে। রায় পৌঁছার আগেই হাইকোর্টে হাজির মিন্নির বাবা, সঙ্গে এনেছেন মিন্নির স্বাক্ষরিত ওকালতনামা। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তার বাবা জানান তার মেয়ে কন্ডেম সেলে খুব কষ্টে আছেন। মিন্নিকে ফাঁসানো হয়েছে বলে আবারও দাবি করেন তিনি। মিন্নির প্রতি জুলুম করা হয়েছে। আমরা আইনের প্রতি আসলেই শ্রদ্ধাশীল, কিন্তু বরগুনার আদালত আমাদের প্রতি অবিচার করছে, যার কারণে হাইকোর্টে আসা। আমার মনে হয় ইনশাল্লাহ হাইকোর্ট থেকে আমরা সুন্দর একটা ফলাফল পাবো। নিয়ম অনুযায়ী আসামিরা 7 দিনের মধ্যে আপিল আবেদন করতে পারবেন। তার আইনজীবী জানান এ সময়ের মধ্যেই আবেদনটি জমা দেওয়া হবে। মিন্নির মামলার কাগজপত্র সবেমাত্র আজকে পেয়েছি। আমরা অতি শীঘ্রই, অতি দ্রুত আপিল ফাইল করতে যাচ্ছি। দেশের কারাগারে বর্তমানে 49 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারী আসামি কন্ডেম সেলে আছেন। তবে এখন পর্যন্ত কোনো নারী আসামির দণ্ড কার্যকরের নজির নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যার দায়ে 2 জন গৃহকর্মীকে ফাঁসির আদেশ দিলেন আদালত। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় মাহফুজা চৌধুরীকে হত্যা করায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-2 আসামির সর্বোচ্চ সাজা ঘোষণা করেন। রায়ে গৃহকর্মী নিয়োগের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা সহ 6 দফা সুপারিশও করেছেন আদালত। এদিন রায় দেওয়ার পুরো সময়টা জুড়েই কাঁদছিলেন মাহফুজা চৌধুরীর স্বজনেরা। এজেন্সির মাধ্যমে নিয়োগ দেয়া 2 গৃহকর্মী কাল হলো ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর জন্য। স্বর্ণ আর টাকার লোভে মানুষ গড়ার কারিগর এই শিক্ষিকাকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে 2 গৃহকর্মী স্বপ্না ও রেশমা। হত্যার পর 20 ভরি স্বর্ণ, 60,000 টাকা দামের মোবাইল এবং নগদ 50,000 টাকা নিয়ে পালিয়ে যায় 2 ঘাতক। গেল বছরের 10 ফেব্রুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজ বাসায় খুন হন মাহফুজা। রোববার রায় ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান ঠান্ডা মাথায় মানুষ গড়ার কারিগর মাহফুজা চৌধুরীকে হত্যার দায়ে আসামি স্বপ্না ও রেশমাকে মৃত্যুদণ্ড দেন। আসামি 2 জনকে মৃত্যুদণ্ড এবং চুরির জন্য 381 ধারায় 7 বছর এবং নগদ 25,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ড প্রদান করে। এ সময় গৃহকর্মী নিয়োগ ও তদারকিতে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ সহ 6 দফা নির্দেশনাও দেন আদালত। ঘাতক 2 গৃহকর্মীর সর্বোচ্চ সাজা হওয়ায় সন্তোষ জানান মাহফুজা চৌধুরীর পরিবার। বিজ্ঞ আদালত থেকে আমরা রায় পেয়েছি, রায়ে আমরা আল্লাহর রহমতে সন্তুষ্ট। ন্যায় বিচার পেয়েছি, সরকারের উপর বিশ্বাস আছে, গভর্নমেন্ট আইন ব্যবস্থার উপর বিশ্বাস আছে, পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস আছে এবং আমি আশা করছি রায় দ্রুত কার্যকর হবে। মাহফুজা চৌধুরীর স্বামীর করা হত্যা মামলায় 2 ঘাতকের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন 27 জন সাক্ষী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি তারেক ও মাসুম। এ নিয়ে 8 আসামি ধর্ষণের দায় স্বীকার করল। রিমান্ড শেষ হওয়ায় রোববার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তারেক ও মাসুমকে। এ সময় বিচারকের কাছে 164 ধারায় জবানবন্দি দেয় তারা। জবানবন্দির রেকর্ড শেষে 2 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত 25শে সেপ্টেম্বর স্বামীকে নিয়ে ঘুরতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন গৃহবধূ। এ ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুর সহ 6 জনের নাম উল্লেখ সহ 9 জনকে আসামি করে শাহপরান থানায় মামলা করা হয়। পুলিশের অভিযানে গ্রেফতার হয় 8 জন। সংঘবদ্ধ ধর্ষণে জড়িত থাকার বিষয়টি চূড়ান্ত নিশ্চিতে তাদের সবার ডিএনএ পরীক্ষা নমুনা নেওয়া হয়। অতিবৃষ্টি এবং উজানের ঢলে করতোয়া, বাঙালি এবং যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় বগুড়ার শিবগঞ্জ, গাবতলী, ধুনট উপজেলার বিস্তীর্ণ সবজি এবং আমনের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু কিছু স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। করতোয়া, বাঙালি এবং যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার 5,000 হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। বিশেষ করে শীতের সবজি মূলা, ফুলকপি, পটল, বেগুন, লাউ সহ আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় দিশেহারা সবজি চাষিরা। এলাকার জনপ্রতিনিধিরা কৃষকের জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।
এই ধানটা পানি তো ডুবে গেল, মানে এক মাস থাকে কি 2 মাস থাকে, পানি কোনো গ্যারান্টি যাচ্ছে না। এখন বন্যার পানি বৃদ্ধি, এগুলোরই পানি বাড়তেছে 2-3 ইঞ্চি করে, আমাদের ফসলে অনেক খায়া দেয়া গেছে। অল্প বৃষ্টিতেই বন্যা আসলে আমাদের কৃষকের ক্ষয়ক্ষতি হচ্ছে। কত নদীটা খনন করা প্রয়োজন, পাশাপাশি কৃষকদের এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি পূরণের জন্য তাদেরকে একটা আর্থিক সহায়তা করা প্রয়োজন। মানিকগঞ্জের আরিচা ঘাটে যমুনা নদীর পাড়ে জমে উঠেছে মাছের আড়ত। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মোহাম্মদ ইউসুফ, যাচ্ছে তার কাছে। ইউসুফ, ঐতিহ্যবাহী আর কি আসলে 200 বছরের ঐতিহ্যবাহী মানিকগঞ্জের আরিচা আসলে মাছের আড়ত রয়েছে। এখানে কিন্তু আসলে এখন তো হাটটাকে আসলে বেঁচে কিনা জমে উঠেছে, কিন্তু এটা আসলে প্রকৃতপক্ষে পদ্মা যমুনার পানি বৃদ্ধি পায়, কিন্তু আসলে যারা মৎস্য শিকারী তারা কিন্তু বলছে মাছের আমদানি একটু কম হয়েছে, কিন্তু তারপরে কিন্তু যথেষ্ট মাছ ওখানে এসেছে। দেশীয় মাছের সংখ্যায় বেশি রয়েছে। তারপরে আকর্ষণীয় যে আসলে পদ্মা যমুনার যে ইলিশ রয়েছে তারও কিন্তু একটি সমারোহ এখানে হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আকর্ষণীয় যে ইলিশের দরটি রয়েছে আসলে এখানে 800 থেকে 1000 টাকা কেজি, যেটা 1 কেজির উপরে রয়েছে। আর অন্যদিকে কিন্তু মানিকগঞ্জের আরিচার ঐতিহ্যবাহী যে একটা আড়ত রয়েছে, এখানে কিন্তু দেশীয় মাছ যেমন চিংড়ি, আসলে বোয়াল, পাঙ্গাস থেকে শুরু করে অন্যান্য যে মাছ রয়েছে তার কিন্তু একটি বিশাল সমারোহ এখানে আসলে আমদানি হয়েছে। আসলে ঢাকা, সাভার, নবীনগর থেকে বিভিন্ন পাইকারি কিন্তু এখন আসলে এটা হাট ডাকে একটি প্রাচীন যে ঐতিহ্য ডাকের মাধ্যমে তারা কিন্তু এই হাট থেকে তাদের এই মাছ ক্রয় করছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে নিয়ে তারা আবার ঢাকার বিভিন্ন আসলে বাজারে তারা এই মাছগুলো বিক্রি করবেন। তারা জানিয়েছেন আসলে যারা পাইকার রয়েছে তারা আমাকে জানিয়েছে আসলে তারা এই দেশীয় মাছের যে একটা আকর্ষণ রয়েছে তার জন্য কিন্তু এই বাজারে তারা প্রতিনিয়ত আসে, এবং তারা এখানে মাছ ক্রয় করে এবং বেশ লাভবান হয় প্রত্যেক দিন। ভোর থেকে কিন্তু আরেকটা শুরু হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু সেটা একদম কানায় কানায় ভরে উঠেছে। অন্যদিকে কিন্তু আরেকটার কিন্তু একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে, যেমন আরিচা ঘাট একটি প্রাচীন ঐতিহ্যবাহী একটি ঘাট, বাংলাদেশের একদম পরিচিত। এই আরেকটি কিন্তু সেরকম পরিচিত লাভ করেছে। আসলে তো এখন কিন্তু মাছের ধরা মৌসুম হলে পদ্মা যমুনা পানি বৃদ্ধির কারণে কিন্তু মাছটা কম ধরা পড়ছে বলে মৎস্য শিকারীরা জানানো, কিন্তু এখানে যে অবস্থা মাছ দেখে মনে হচ্ছে অনেক মাছের সমারোহ রয়েছে। যেমন আকর্ষণীয় যে মাছ রয়েছে, চিংড়ি, আসলে রুই, কাতলা, মৃগেল, এই মাছগুলো কিন্তু এখানে বেশ সরবরাহ রয়েছে। অনেকে কিন্তু মাছের যে দরটি কিন্তু খুব কম রয়েছে। দেশীয় ভাষায় যেটা গাইরা মাছ বলা হয়, তো আসলে এই পদ্মা যমুনা নদীর সেই মাছটি কিন্তু মাত্র 450 থেকে 550 টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রতি কেজি, এবং সেই মাছটা কিন্তু এখানে খুব আকর্ষণীয় মাছ। অন্যদিকে কিন্তু আসলে শোল, বোয়াল, রুই, কাতলা, মৃগেল, শিং মাছ, এই মাছের সরবরাহগুলো বেশ রয়েছে। তবে পদ্মায় পানি বৃদ্ধির কারণে ইলিশের ধরা মৌসুম হলে তারা বলছে ইলিশের সরবরাহটা এই মুহূর্তে পদ্মা যমুনায় কম রয়েছে। যা রয়েছে সেটা পরিমাণ ইলিশের আসলে সরবরাহটা বেশি রয়েছে। অন্যদিকে এই ঐতিহ্যবাহী আসলে আরেকটি কিন্তু যে অবস্থার সৃষ্টি হয়েছে, আসলে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের দাবি হচ্ছে আরো এই হারটি যদি বৃদ্ধি করা যায় বা আরেকটি যদি বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু এই মাছের আরেকটি আরো সমৃদ্ধি লাভ করবে। একদম যমুনার পারে এই মানুষের আলো। এই ছিল আমার কাছে আরেক থেকে মাছের সর্বশেষ খবর। মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কৃষির বহুমুখীকরণের মাধ্যমে শাক, সবজি ও ফলমূলের চাষ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন
কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। গতকাল দুপুরে অনলাইনে নীলফামারীতে কাজু বাদাম প্রক্রিয়াজাত কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। আমরা যদি করি, এত জমি আমাদের ধান উৎপাদনের জন্য ব্যবহার করতে হবে। ধানের জমি আমরা কমিয়ে নিয়ে আসবো, ধান উৎপাদন কমাবো এবং আমরা অন্যান্য কৃষিকে বহুমুখীকরণ করে শাক সবজি ফলমূল অর্থাৎ অর্থকরী ফসল আমরা উৎপাদন করব, যেগুলো আমরা নিজেরাও খাবো এবং বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো। নওগাঁর ৫টি উপজেলায় উজানের ঢল আর বাঁধ ভাঙা পানিতে অকাল বন্যায় বানভাসী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভুক্তভোগীদের অভিযোগ দুঃসময়ে পাশে পাচ্ছেন না জনপ্রতিনিধি বা প্রশাসনের কর্মকর্তাদের। বিশিষ্টজনেরা বলছেন, টেকসই নদী শাসন না করে যত্রতত্র বালু উত্তোলনে অকাল বন্যার শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে পানিবন্দী জীবনযাপন মান্দার শহরবাড়ি এলাকার হাজারার মতো অনেকেরই। আত্রাই নদীর বাঁধ ভাঙা পানিতে শত শত আদা কাঁচা বসতঘর ধসে গেছে। বাড়িতে পানি ওঠায় অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট সহ নানা রোগবালাই। বাড়িঘর সব ডুবে গেছে, খুব কষ্টের মধ্যে আছে আমাদের। আন্দা বাগর খাওয়া হচ্ছে না, খড়ি খাওয়া সব ডুবে গেছে। হাঁস মুরগি গরু খাবার নেই, রান্না বেগারও ঘরের চৌকি টকি বিছনা খেলা সব গুলে ভিজে গেছে। হাত পা খাওয়া পানি খাওয়ার টিউবওয়েল নেই, ডুবে গেছে। বন্যার তো অসহায় মানুষের অভিযোগ, দুঃসময় পাশে পাচ্ছেন না জনপ্রতিনিধি কিংবা প্রশাসনকে। খাবারের জন্য কিছু সাহায্য নেব, কোনো ব্যবস্থা আমাদের নাই। আমরা 2 দিন ধরে কিছু আমরা পাইও নি। আমরা খুব কষ্টে আছি। নিম্বর চেয়ারম্যান কাউ এখনো আমার সাথে দেখা করেনি। বালু উত্তোলন বন্ধ সহ নদী শাসনের জোচ্ছই প্রকল্পের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণের দাবি বিশিষ্ট জনের। চলন বিল কিন্তু একটা বিশাল জলাধার, সেই জলাধারটা ভরাট হওয়ার কারণে এখন মান্দাতে ওই আত্রাই নদীর উপর দিয়ে যে কোনো ধরনের একটু বৃষ্টি হলে সেখানে প্রবল স্রোত তৈরি হয়। বন্যা প্রতিরোধের টেকসই প্রকল্প নিয়ে কাজ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। বাঁধ মেরামতের নিমিত্তে একটি ডিপিপি একটি কর্তৃক অনুমোদিত হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই আমরা এই প্রকল্পের কাজ শুরু করব। জেলা কৃষি বিভাগ জানায়, বন্যায় 5 উপজেলায় 30,000 হেক্টর জমির রোপা আমন সহ রবি ফসল তলিয়ে গেছে, আর 21,000 পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার তালিকা করেছে জেলা প্রশাসন। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। রাজশাহীর বাগমারাতে আত্রাই নদীর পানি নেমে গেলেও কমেনি জনদুর্ভোগ। বানের তোড়ে ঘরবাড়ি ভেঙে পড়া মানুষের দিন কাটছে রাস্তায়, কেউ আছেন গাছতলাতে। খাবার ও গৃহ নির্মাণ নিয়ে চিন্তিত বানভাসীরা। বন্যার পানি বেষ্টিত ভিটে, টইটুম্বুর আঙিনা ও উঠানের সবটুকু। তাই প্রতিবেশীর নির্মাণাধীন বাড়িতে ছেলে সন্তান নিয়ে ঠাঁই নিয়েছেন মালেকা বেগম। রাতভর না খেয়ে সকালের আয়োজনে চলছে শাকপাতার কাটাকুটি। বাজার করা কোনো ঘাটা নেই, আস্থা নেই, কিছু নেই। কোথায় করবো? কাজ না করলে কোথায় থেকে খাবো? পান্তা পানি কোনো সময় পাচ্ছি, কোনো সময় পাচ্ছি না। এই পরিস্থিতি, খড়ি নেই, খের নেই, কোথায় যাব, কি করব? তার মতো রাজশাহীর বাগমারা উপজেলার বন্যা কবলিত 11টি ইউনিয়নের শতাধিক হতদরিদ্র পরিবারের কেউ ঠাঁই নিয়েছেন স্কুলে, কেউ গাছতলায়, কেউ বা নদীর পাড়ের ফাঁকা স্থানে। আমরা খুব বিপদগ্রস্ত। বর্তমানে এই স্কুলের মাঠে এসে আমরা জাগা লিছি। একবেলা খাই, একবেলা না খাই, এরকম হয়ে এখানে আসি। সালপালের এখন পর্যন্ত খাবার মুখে তুলে দিতে পারিনি। নগণ্য ত্রাণে 3 বেলা খাবারের অনিশ্চয়তা আর ভেঙে পড়া ঘর নির্মাণ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে বানভাসীদের। কিছুই নেই, আমি কিভাবে আর কি চাবো? চাওয়ার মতন কোনো জায়গা নেই। একটু সহযোগিতা করলে আমরা খুব সুবিধা পাই। তবে অবস্থার উত্তরণে তালিকা করে ত্রাণ পৌঁছানো হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন। তালিকা তৈরি করা হচ্ছে, তালিকা তৈরি করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এগুলো প্রেরণ করব। হয়তো এখান থেকে সাহায্য সহযোগিতা পাওয়া যাবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় রোববার নতুন করে 30 মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বিভিন্ন নদ নদীর পানি বেড়ে টাঙ্গাইলে বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। দুর্গত এলাকার খবর জানাতে থানাবাসাইল গ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছে তার কাছে। কাদির, টাঙ্গাইলের এই যে যমুনা নদীর পানি একটু কমে গেলেও অন্যান্য নদীর পানি কিন্তু এখন পর্যন্ত বৃদ্ধি পেতে শুরু করেছে, যে কারণে নতুন করে আবারও বন্যার যে পূর্বাভাস হয়েছে, সেই বন্যার
পূর্বাভাসের কারণে এই প্রচুর পরিমাণে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে টাঙ্গাইলের যে বাসাইল উপজেলা রয়েছে সেই বাসাইল উপজেলার কাশিল এলাকায় আমি এই মুহূর্তে রয়েছি। কাশিল এলাকায় আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একটি পাকা রাস্তা, সেই পাকা রাস্তার উপরে কিন্তু হাঁটু পানি, এই হাঁটু পানির উপর দিয়ে কিন্তু এই যে ভ্যান চলছে, রিক্সা চলছে, অটো রিক্সা চলছে, এভাবে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষদের। বিশেষ করে এই যে টাঙ্গাইলের যে এই অঞ্চলটি রয়েছে, বাসাইল উপজেলার কাশিল এলাকাটি যে রয়েছে, সেই কাশিল এলাকার প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এখন পর্যন্ত ঘরবাড়ি পানিতে তলিয়ে গিয়ে চরমভাবে মানবতার জীবনযাপন করছে। বিশেষ করে আপনি জানেন যে টাঙ্গাইলের যে বাসাইল উপজেলা, সেই বাসাইল উপজেলার 6টি ইউনিয়ন রয়েছে। সেই 6টি ইউনিয়নের প্রায় প্রত্যেকটি ইউনিয়ন গত বন্যায় কিন্তু নিমজ্জিত হয়ে গিয়েছিল। একটি রাস্তাও কিন্তু বাকি ছিল না যে এই পানি এই বন্যায় মানে ক্ষতিগ্রস্ত হতে। তো প্রত্যেকটা রাস্তাঘাটই তলিয়ে যান চলাচলের খুবই অযোগ্য ছিল। পাকা রাস্তার উপর দিয়েও কিন্তু নৌকা যোগে তাদেরকে যেতে হচ্ছে, বিকল্প কোনো রাস্তাঘাট তাদের ছিল না, যেই কারণে তারা কিন্তু খুবই প্রবলেমে পড়েছিল। অন্যদিকে এই যে টাঙ্গাইলের একটি বাসাইলের একটি বিশেষ এলাকা রয়েছে, এটি হচ্ছে যে টাঙ্গাইলের তাঁতপল্লী এলাকা, বাসাইলের বাতুলিসাদি তাঁতপল্লী এলাকা। সেই তাঁতপল্লী এলাকায় পানিতে নিমজ্জিত হয়ে বিশেষ করে এই যে তাঁতের যে যন্ত্রাংশগুলো রয়েছে সেই যন্ত্রাংশগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতেই করোনা পরিস্থিতির মধ্যে তাঁত শিল্পের চরম ধস নেমেছিল। এরপর আবারও পানি এই পানিতে এসে এই তাদের যে মূল্যবান যন্ত্রাংশগুলো রয়েছে সেই তাঁতের যন্ত্রাংশগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে কিন্তু চরমভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই তাঁতপল্লীর মানুষজন ঘুরে দাঁড়াতে পারেনি। অন্যদিকে এই যে বাসাইলের যে বিভিন্ন ইউনিয়ন রয়েছে, 6টি ইউনিয়ন, সেই 6টি ইউনিয়নের পুরাতন যে গত বন্যা যে চলে গেল, সেই বন্যার পানির যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি শেষ হতে না হতেই কিন্তু আবারও এই যে পানিতে যে করছে, পানিতে যে নিমজ্জিত হয়ে গেল। বিশেষ করে এই যে কাশিল এলাকা রয়েছে, কাশিল, বাতুলিসাদি এবং নাটিয়াপাড়ার দিকে যে বেশ কিছু এলাকা রয়েছে, সেই এলাকাগুলো কিন্তু একেবারেই পানির নিচে নিমজ্জিত হয়েছে। ইতিমধ্যেই গত 2 দিন আগে একটি ব্রিজ ভেঙে গেছে, একটি কালভার্ট ভেঙে গেছে। সেই কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে আসলে এই যে মানুষের যে যান চলাচল বন্ধ হয়ে গেছে, রাস্তা দিয়ে তারা কোনোভাবেই চলতে পারছে না। ইতিমধ্যেই কিন্তু প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষ কিন্তু চরমভাবে বিপদে পড়েছে। তারা কিন্তু যাতায়াত করতে পারছে না। তাদেরকে উপজেলা শহর এবং জেলা শহরে যেতেও কিন্তু 20 থেকে 25 কিলোমিটার ঘুরে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। তারা কোনোভাবেই এইখানে এই রাস্তা ব্যবহার করতে পারছে না, যেই কারণে আসলে তারা চরমভাবে বিপদের মধ্যে পড়েছে। আমরা বানবাসী মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে গত 3 মাস যাবৎ বন্যায় তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত। তাদের রাস্তাঘাট, পুকুরের মাছ, ফসলি জমি বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতির মধ্যে আবারও যে তারা নতুন করে বন্যায় আক্রান্ত হয়েছে, এটি আসলে তারা তারা কোনো প্রকার দিশকুল পাচ্ছে না কিভাবে তারা এইখানে তারা বসবাস করবে। এভাবে চলতে চলতে তারা আসলে হাঁপিয়ে উঠেছে। 3 মাসের বন্যায় তাদের এমনিতেই হাতে পায়ে ঘা হয়ে গেছে, তারা ঠিকমতো চলাচল করতে পারছে না, শিশুরা চলাচল করতে পারতেছে না। একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে এই যে ভয়াবহ বন্যা, এই ভয়াবহ বন্যার কারণে তারা কিন্তু সত্যি মানবতার জীবনযাপন করছে। তাদের জনপ্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছি, তারাও স্বীকার করেছে যে আসলে যেই পরিমাণ ত্রাণ সামগ্রী এসেছে আর যেই পরিমাণ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে তারা আসলে কোনোভাবেই সামাল দিতে পারতেছে না। তাদের দাবি, এখন বন্যা কবলিত মানুষের দাবি যে দ্রুত যদি তাদেরকে এই যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী দেওয়া হয়, তাহলে হয়তো তারা এই যে ভালোভাবে চলতে পারবে এবং যে ক্ষতিগ্রস্ত ব্রিজ কালভার্টগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করে, তাহলে এখানকার যে বন্যা কবলিত মানুষ, সেই মানুষগুলো চলতে পারবে। তো এই ছিল আসলে আমার কাছে টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির সর্বশেষ। টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাদের তালুকদার। মধ্যরাতে জমজমাট রাজধানীর বাজারে অর্থনীতি লাভবান হলেও
সর্বস্তরে উপেক্ষিত স্বাস্থ্যবিধি বাড়াচ্ছে শঙ্কা। আড়তদার কিংবা পাইকারি কেউই ব্যবহার করছেন না মাস্ক। ভাগ্যের উপর সঁপে দিলেন সংক্রমণের সম্ভাবনাও, যদিও তা তদারকিতে একদমই উদাসীন বাজার কমিটি। কোনো ধরনের উদ্যোগ নেই সরকারের তরফ থেকেও। জুবাইর ফয়সালের রিপোর্ট। ভিড়ে ঠাসা জমজমাট বাজার, হরেক রকম শাকসবজির দাম দর নিয়ে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। দিনের ঢাকায় এমন চিত্র খুব স্বাভাবিক হলেও এ দৃশ্য যখন ক্যামেরা বন্দি করা হয় ঘড়িতে তখন রাত 3:30। উত্তরার 10 নম্বর সেক্টর আর কামারপাড়ার দুটি পাইকারি আড়তের মতো বাজারগুলোর উপরই সচল দেশের নৈশ অর্থনীতি। কিন্তু কোনো বাজারে কাউকেই পড়তে দেখা যায়নি মাস্ক। সবজি কিংবা হাত জীবাণুমুক্ত করার মতো কোনো ব্যবস্থাও নেই সেখানে। দ্বিতীয় ধাপের করোনা সংক্রমণ নিয়ে শঙ্কার মধ্যেই চলছে এমন উদাসীনতা। করোনা কি? করোনা বলতে কোনো শব্দই নেই, আল্লাহরে যদি বিশ্বাস করেন আপনি। মাছ দাম কি করবেন? আমাকে যা দেখতেছেন দর্শকের মুখে একটা মাছ আছে, আমরা গরিব মানুষ খাইটা খাই। আমগর করোনা হবে না ভাই। করোনা হইলে বড় বড় শিল্পপতি করবো, আম করবো না। সবাই গরিব অসহায় মানুষ, এত কিছু আসলে দিন উপার্জনের লিগে টাকা পয়সার লিগে আসলে এত কিছু দেখে না। সবাই তো হিসাব করে মরে তো যাবোই। মুদ্রার উল্টো পিঠে আবার অন্য গল্প। এই যেমন কুষ্টিয়ার আলামিন, মাস কয়েক আগেও যার পরিচয় ছিল ইমিটেশনের গহনা ব্যবসায়ী, করোনা যার মাথায় তুলে দিয়েছে সবজির ঝুড়ি। এমন অনেকেই আছেন সংসারের চাহিদা পূরণে 24 ঘন্টায় ঘুমান মাত্র 2-3 ঘন্টা। মাল রাখিয়া 1 ঘন্টা ঘুমাইলাম, আবার রাতের 10টা পর্যন্ত দোকানদারি করলাম। আমাদের বড় জোর 3 থেকে 4 ঘন্টা ঘুমানো হয়। এখন না টিকলেও তো আমাদের করতে হয়, না করে তো উপায় নাই। ইন্ডিয়ায় আমি সিটি গোল্ডের ব্যবসা করতাম, এখন করোনা কোনো ব্যবসাটা বন্ধ, তাই আমি লেবার পোস্টে এসেছি। যদিও সরবরাহ সংকটের দোহাই দিয়ে আড়তগুলোতে ক্রমেই চড়া হচ্ছে সবজির দাম। মাত্র 1 সপ্তাহেই কাঁচামরিচের দাম বেড়ে প্রায় দ্বিগুণ। বন্যায় মনে করেন শাকসবজি নাই, তরকারি নাই, তরকারির দাম বাড়বই। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে কীটনাশক মুক্ত সবজি ক্ষেত থেকে সংগ্রহ করা হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বকুল, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁয়ের সবজির যেই সমারোহ, যেই সবজির এলাকা, সেই এলাকায় একদম সরাসরি মাঠ থেকে আমরা জানাতে চাই যে আজকে যে সবজি তারা উৎপাদন করবে এবং এইখান থেকে সরাসরি পাইকাররা তারা নিয়ে যাবে, সেই জিনিসগুলোই আমরা দেখানোর জন্য এই মাঠে এসেছি। আমরা আপনাদেরকে বলতে চাই যে ঠাকুরগাঁয়ের যেই সবজি উৎপাদনের যেই মাঠে এসেছি, এখানে একটি বড় ধরনের একটা বিষয় আছে, তা হচ্ছে এই মাঠের যে কৃষক আছে তিনি কিন্তু বঙ্গবন্ধু এবং হচ্ছে কৃষি অধিদপ্তরের পদকপ্রাপ্ত একজন কৃষক। তিনি কিন্তু কীটনাশক ছাড়াই কিন্তু এই সবজিগুলো তারা উৎপাদন করেন এবং এই সবজির দেশের চাহিদা পূরণ করে তিনি কিন্তু ইতিমধ্যেই দেশের বাইরেও কিন্তু এই রপ্তানি করেছেন এখানকার সবজি। তো আমরা এই বিষয়ে একটু কথা বলবো যে এই সফলতার সাথে যে সবজি উৎপাদন করছে তার সাথে আহসানুল্লাহ হাবিব, তার সাথে কথা বলবো। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আসলে এই যে কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করে কীটনাশক মুক্ত সবজি উৎপাদন কিভাবে সম্ভব হয়েছে এবং আপনার এই জায়গা থেকে কতজন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, কতজন কাজ করছে? এখানে 40-50 জন কাজ করে, সিজন টাইমে আরও বেশি লাগে, আর রেগুলারই 20-25 জন কাজ করে। তো আমি আমার পরিচয় দিই, আমি মোহাম্মদ মেহেদি আহসানুল্লাহ চৌধুরী এবং আমি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী একজন কৃষক। তো আমার এখানে নিরাপদ সবজি আমরা তৈরি করার চেষ্টা করি, যেমন করলা, চিচিরিঙ্গা, লাউ, বেগুন কয়েক ধরনের, তারপর শসা, এই ধরনের আর কি। তো এটা নিরাপদ করি আমরা, যেন আমাদের স্বাস্থ্যসম্মত সবজি তৈরি করার চেষ্টা করি। আপনার জৈব প্রযুক্তি এবং আপনার অর্গানিকভাবে আমরা এটা করার চেষ্টা করি আর কি। তো এই সবজির মানে চাহিদা, এটা আমাদের ঠাকুরগাঁও জেলার মধ্যে সদর যেটা আর কি, যেটা এই এলাকা, এটা বদশ্রী এলাকা বলে, এখানে আমার এই সবজি চাষ দেখে নিরাপদভাবে সবজি করার জন্য এবং অনেক বেকার যুবক, অনেক ছেলে এবং আমার কাছ থেকে তারা মানে অনেক সময় অনেক পরামর্শ নেয় এবং তারা উদ্বুদ্ধ হয়ে আজকে এই এলাকায় প্রায় 200-র মতো কৃষক তৈরি হয়েছে এবং এইখান থেকে প্রচুর সবজি আমাদের দেশের বিভিন্ন জেলায়, ঢাকা, চিটাগাং, সিলেট, তারপরে আপনার কুমিল্লা, এখানে যায় এবং
এই চাহিদা মেটার পরে বিদেশে যায় এই জন্যই যে এখানে নিরাপদ সবজি এবং ঢাকার কিছু পার্টি আছে যারা নিরাপদ সবজি কেনার জন্য এখানে ঠাকুরগাঁ থাকেন, তিনারা এইটা কিনে বিদেশে পাঠান। এবং কৃষিমন্ত্রী মহোদয় আমাকে বলল যে আপনি নিজেই সরাসরি পাঠার চেষ্টা করেন, আমি লাইসেন্সের ব্যবস্থা করছি। তো উনি অলরেডি কৃষি মন্ত্রণালয় থেকে বা কৃষি দপ্তর থেকে ফর্ম দিছে এই করোনার জন্য, মানে এটাতে অনেক কিছু হয়তো কাজ স্টপ হয়ে গেছে যার জন্য কিছু করতে পারিনি। তো আমরা চাবো যে সরকার যদি আমাদের সহজ সত্ত্বে একটু ঋণের ব্যবস্থা করে, তাহলে এই এলাকাটা একটা বৈদেশিক মুদ্রা অর্জনকারী এলাকা, কিন্তু বদশী এলাকাটা। তো আমরা চাবো যে সরকার আমাদের প্রতি সদয় হবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী কৃষি বান্ধব সরকারের একজন প্রধানমন্ত্রী, তো তিনি আরও একটু সুদৃষ্টি দিবেন এই বিষয়গুলোতে। আর ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি শুনছিলাম যে দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে নিরাপদ যেই সবজি এইখান থেকে উৎপাদন হয় তারপরেই কিন্তু দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হচ্ছিল এবং হচ্ছে। তো করোনাকালীন সময় তিনি যেটা বলছিলেন যে করোনাকালীন সময় কিছুটা ব্যাঘাত ঘটেছে, সেই কারণে কিন্তু সবজি দেশের বাইরে সেভাবে পাঠানো সম্ভব হয়নি। তো তিনি আরেকটি বিষয় দাবি করেছেন যে তারা কিন্তু সরকারের কাছে সহায়তা চান না, তারা চান যে স্বল্প সুদে যদি ঋণ সহায়তা প্রদান করা যায় তাহলে কিন্তু এইখানকার যারা অন্যান্য কৃষকরা আছে তারা আরও বেশি সবজি উৎপাদনে ভূমিকা রাখবে। এই ছিল আমার এই সবজির মাঠ থেকে সর্বশেষ। ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। ভোরের সময়ে আরও থাকছে, শীত আসতেই ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতালিতে একদিনে আক্রান্ত ৩,০০০, বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা। অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গত ১২ বছরের উন্নয়ন প্রকল্পের নথি তলব করেছে দুদক। হাসপাতালের পরিচালকের কাছে রোববার এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির উল্লেখ করে অসংখ্য অভিযোগ পায় দুদক, যার অধিকাংশ বিএমএ সাধারণ সম্পাদক ডাক্তার ফয়সাল ইকবালের হস্তক্ষেপে হয়েছে বলে অভিযোগ ওঠে। এই অবস্থায় তার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। হাসপাতালের নথি পর্যালোচনার পর ফয়সালকে নোটিশ দেয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। মেডিকেলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে, সেই দুর্নীতির অভিযোগ সংক্রান্ত অনুসন্ধানের জন্য তথ্য যাচাইয়ের জন্য আমাদের কমিশনের প্রধান কার্যালয় থেকে এটা বাছাই করা হয় এবং বাছাই করে চিটাগাংয়ের দুদকের উপসহকারী পরিচালক শরীফুদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়। শরীফুদ্দিন সাহেব আজকে চিটাগাং মেডিকেলের পরিচালক যিনি আছেন ওনার কাছে এবং সংশ্লিষ্ট বিজ্ঞানের কাছে চিঠি ইস্যু করেছেন যে নথিপত্রগুলি তলব করেছেন। ওইটা যাচাই বাছাইয়ের পরবর্তীতে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তখন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। চট্টগ্রামে নোংরা পরিবেশে সরিষার তেল, সেমাই, বিস্কিট তৈরি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে 4টি প্রতিষ্ঠানকে ৩৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানিয়েছে, ভেজাল সরিষার তেল তৈরির গোপন সংবাদ পেয়ে বিকেলে নগরীর শাহ আমানত সেতু এলাকার আউসাফ মিলে বিএসটিআইয়ের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ওজনে কম দেয়া পোকাযুক্ত সরিষা ও নোংরা পরিবেশে তেল তৈরির দায়ে কারখানাটিকে 15 লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে চাকতাই এলাকায় মেয়াদ উত্তীর্ণ সেমাই, বিস্কিট ও নুডলস রাখার দায়ে 2টি প্রতিষ্ঠানকে 15 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কাগজপত্র না থাকায় 4 লাখ টাকা জরিমানা গুনতে হয় পানি বিশুদ্ধকরণ একটি কারখানাকে। আমরা এখানে দেখলাম কোনোটায় মূল্য লেখা নাই, অর্থাৎ এরা একটা কারসাজি করে। যখনই বাজারে তেলের চাহিদাটা বাড়ে বা মূল্যটা বৃদ্ধি হয় তখন ওই অনুযায়ী মূল্যটা লিখে দেয়। হোসেন অ্যান্ড ফুডস তাকে 15 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, ওনাদের 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড, এবং আমরা যে মেয়াদ উত্তীর্ণ যে জিনিসগুলো পেয়েছি সেগুলো আমরা বিধিসম্মতভাবে জব্দ করেছি, এগুলো ধ্বংস করে দেওয়া হবে। মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য, ওজন অথবা পরিমাণ এটা স্পষ্টভাবে লেখা থাকতে হবে। তো এখানে কিছুই পাওয়া যায় নাই। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র নৌ অ্যাম্বুলেন্সটি চালকের অভাবে বিকল হতে বসেছে। 2 বছর আগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়ার পর ব্যবহার হয়নি আজও। জেলার সিভিল সার্জন বলছেন, উপযুক্ত চালক নিয়োগ না হওয়ায় সেবা দেওয়া যাচ্ছে না। নেত্রকোনার প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হাওর বেষ্টিত নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা। জেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় নৌপথ।
দুর্গম এই এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 2018 সালে খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে একটি নৌ অ্যাম্বুলেন্স উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু প্রায় 2 বছরেও রোগী পরিবহনের সুবিধা পাননি এলাকাবাসী। চালক নিয়োগ না করায় নষ্ট হতে বসেছে নৌ অ্যাম্বুলেন্সটি। ড্রাইভার নাই, তো আসলে এত টাকার অ্যাম্বুলেন্স দিয়ে তো আসলে আমাদের যদি উপকারী না আসে তাহলে কিভাবে আমরা সেবাটা পাবো? আমরা বারংবার তাদেরকে তাগিদ দেওয়া সত্ত্বেও অদ্যাবধি পর্যন্ত এই বোর্ডের কোনো ড্রাইভার নেই বলে আমাদেরকে আনসার দিয়ে আসছে। বিষয়টি বারবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সিভিল সার্জন মহোদয় বিষয়টি অবগত আছেন, তা আমরা আশা করছি যে অতি অল্প সময়ের মধ্যে স্পিডবোটের ড্রাইভার নিয়োগপ্রাপ্ত হয়ে আসলে আমাদের বোটটি চালু হবে এবং রোগীরা সেবা পাবে। এখানে যে ড্রাইভার দেওয়া হয় সেই ড্রাইভার কিন্তু নো অ্যাম্বুলেন্সের যোগ্য ড্রাইভার না, এই কারণে আমরা চালাতে পারছি। 7টি ইউনিয়ন নিয়ে গঠিত খালিয়াজুড়ি উপজেলার লোকসংখ্যা লক্ষাধিক। হাওর বেষ্টিত এই জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1999 সালে নির্মাণ করা হয় 31 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সময় সংবাদ, নেত্রকোনা। নেত্রকোনায় পরকীয়ার জেরে ভাবিকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছে দেবর। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানিয়েছেন 1 সপ্তাহ আগে পরকীয়ার বিষয়ে পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছিল। নেত্রকোনা উপজেলা সদরের পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের বিজিবি সদস্য আজিজুলের বাড়িতে ঘটে হত্যা ও আত্মহত্যা চেষ্টার এ ঘটনা। নিহত লিপি আক্তারের ছেলে জানান, শনিবার রাতে মা সহ ঘুমোতে যায় সে। রাতে বীভৎস চিৎকার শুনে ঘুম ভাঙে তার। পরিবারের সদস্যরা লিপি আক্তারের ঘর থেকে শব্দ শুনে জেগে ওঠেন বলে দাবি করেন। 3টার সময় দেখি ঘরে অনেক চেঁচামেচি হইতেছে। তারপরে আমি উঠছি, উঠে সেরে দেখি মাটি থেকে শুয়ে রয়েছে। আমি মনে করছি চোর মনে হয় পিটনা দিছে। তারপরে আমি লাইট জ্বালায় দেখি আমার আম্মু মাটিতে শুয়ে রয়েছে এবং ওনার পাশে আমার এই ঘরের এক চাচা আছে, নাম রাসেল, সে বসে রয়েছে। রাসেল যে কিবা ঢুকলো, ওখান যদি লিপি না ঢুকাইবো দুইজনকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লিপিকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, আজিজুল ইসলামের সঙ্গে লিপির বিয়ে হয় 2007 সালে। স্ত্রী ও 12 বছর বয়সী ছেলে আলিফকে বাড়িতে রেখে কর্মস্থলে থাকেন তিনি। স্বজনদের দাবি, এ সুযোগে চাচাতো দেবর রাসেলের সঙ্গে পরকীয়ায় জড়ান লিপি। তার সাথে তার একটা রিলেশন ছিল বলছে সকলেই, যে আমরা আগে থেকেই শুনছি। সবকিছু সমাধান করার একবার চেষ্টা করছি, সবকিছু হয়েছে। রাত্রে আমার বোনকে হত্যা করছে, যে করছে ঘরের ভিতরে নিজেকে আবার নিজে গলার আত্মহত্যা করার চেষ্টা করছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেছেন। যেহেতু এরকম প্রমাণ পাইনি, লোকমুখে শুনেছি, কিন্তু আমরা এখনো কনফার্ম না যে পরকীয়ার জেরে এই ঘটনাটা ঘটেছে। নিহত লিপির স্বামী আজিজুল বিজিবির সদস্য। বর্তমানে পঞ্চগড়ে থাকলেও পারিবারিকভাবে বিরোধ নিষ্পত্তির সময় তিনি উপস্থিত ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা। সময় সংবাদ, নেত্রকোনা। দিনাজপুরে খোড়াঘাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে হিলি খোড়াঘাট সড়কে সুরা মসজিদ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় উদ্ধার করে হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করার কথা জানিয়েছে পুলিশ। রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। গতকাল বিকেলে বালিয়াকান্দি উপজেলার বকশিপাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের ভাই জানিয়েছেন, জমি নিয়ে আপন চাচাতো ভাই রবিউলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল প্রবাসী আব্দুর রবের। গতকাল জমির ফসল খেয়ে ফেলার সময় গরু তাড়াতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। এ সময় আব্দুর রবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত বাকি 8 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জে বিদেশি অস্ত্রসহ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফখরুল আলমকে আটক করেছে র্যাব। রোববার রাতে তাড়াইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত 10টার দিকে ওই বাজারে অভিযান চালানো হয়। এ সময়
ফখরুল ইসলাম মুক্তার দেহ তল্লাশি করে একটি রিভলভার পাওয়া যায়। আটক ফখরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের ছেলে। এর আগেও ইয়াবাসহ আটক হন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশা সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় শহরের শিমরাইকান্দি চাষী ভবনের সামনে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরিফ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কিশোরগঞ্জে বিদেশি অস্ত্রসহ জেলা ছাত্রলীগের সহসভাপতি ফখরুল আলমকে আটক করেছে র্যাব। রোববার রাতে তাড়াইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত 10টার দিকে ওই বাজারে অভিযান চালানো হয়। এ সময় ফখরুল ইসলাম মুক্তার দেহ তল্লাশি করে একটি রিভলভার পাওয়া যায়। আটক ফখরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের ছেলে। এর আগেও তিনি ইয়াবাসহ আটক হয়েছিলেন। শিক্ষিত বেকারদের জন্য সরকারের ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ সহ 7 দফা দাবিতে রংপুরে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে নগরীর প্রেস ক্লাব এলাকায় মানববন্ধনে অংশ নেন বেকার যুবকেরা। এ সময় তারা জানান, 2009 সালে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে 37টি জেলায় 2 বছরের জন্য 2.5 লাখ যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। মেয়াদ আর না বাড়ানোয় তারা বেকার হয়ে পড়েন। অবিলম্বে পুরনো কর্মীদের পুনর্বহাল, বেতন ভাতা বৃদ্ধি সহ 7 দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। ঠাকুরগাঁওয়ে কৃষক রশিদুল হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক BM তারিকুল কবির এই রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, 2006 সালের 1 জুন জমিতে হাল চাষ করতে যান রাজগাঁও গ্রামের রশিদুল। এর সময় তাকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ শহীদুল ইসলাম বুলু ও তার সহযোগীরা। পরে আহত রশিদুলকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নিলে মারা যান তিনি। পরদিন সদর থানায় 13 জনকে আসামি করে মামলা করে পরিবার। রায়ে বুলুকে যাবজ্জীবন, অপর আসামি বাহাদুরকে 6 মাসের কারাদণ্ড ও বাকি 11 জনকে খালাস দেন আদালত। বান্দরবানের থানচিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজের 22 ঘন্টা পর পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে পুলিশ ও বিজিবি সদস্যরা রেমাক্রি খাল থেকে তার লাশ উদ্ধার করেন। শুক্রবার দুপুর 12:30টার দিকে 13 জনের একটি দল নাফাখুম পর্যটন স্পটের রেমাক্রি খালে সাঁতার কাটতে নামেন। এ সময় হঠাৎ করেই জকারুল ইসলাম কানন ডুবে যান। এরপর থেকে তাকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশ। 22 ঘন্টা পর রোববার সকাল 10:30টায় তার লাশ উদ্ধার করা হয়। সিরাজগঞ্জে টেক্সটাইল মিল কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মিলের ম্যানেজার সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সদরের চণ্ডী দাসসাতি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কাজ শেষে সহকর্মী কাউসার, নাসির ও খালেকের সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই নারী কর্মী। পথে ওই নারীকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন সহকর্মীরা। এ সময় কৌশলে পালিয়ে এসে স্বজনদের বিষয়টি জানান। রাতেই সদর থানায় 4 জনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা করেন তিনি। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। নারায়ণগঞ্জে করোনায় মারা গেছেন এমন 20 জনের পরিবারের সদস্যদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছে 4টি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল বিকেলে শহরের বালুরমাঠ এলাকায় নিউ ইয়র্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিসিলা ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের আর্থিক সহযোগিতায় এই সহায়তা দেয় টাইম টু গিভ, টিম খোরশেদ 13, টিম R12 এবং হেল্প দ্য ওয়ান্স ইন নিড। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের মধ্যে 11টি সেলাই মেশিন, 2টি হুইল চেয়ার এবং 5 জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে নবম শ্রেণীর 2 শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সংগঠনগুলো। যারা বসে আছেন, বিশেষ করে আমাদের
ব্রিটিশ আমলে পাবনায় উৎপাদিত তাঁত পণ্য বিক্রির জন্য ইছামতি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠে আতাইকুলা হাট। ভোর থেকে ক্রেতা বিক্রেতা সরগরম থাকে উত্তরাঞ্চলের অন্যতম এক কাপড়ের হাট। শাড়ি, লুঙ্গি, কম দামে কাপড় সহ 3 পিস, সিল্ক ও কাতান শাড়ি কিনে খুচরা বাজারে বিক্রি করেন বিভিন্ন জেলার পাইকাররা। পাবনা থেকে এস.এ. আসাদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পাবনার আতাইকুলা হাট। ভোর থেকেই পাবনার বিভিন্ন উপজেলার তাঁতিরা তাদের উৎপাদিত কাপড়ের পসরা সাজিয়ে বসেন এখানে। তাঁতপণ্য উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরি কিনতে ও সুলভ মূল্য পেতে দেশের বিভিন্ন স্থান থেকে এই হাটে আসেন পাইকাররা। সারা বছর বেচাকেনা কিছুটা কম হলেও উৎসব সামনে রেখে জমে ওঠে কাপড়ের হাট। এই ব্যবসা ছাড়া ব্যবসা নেই, ব্যবসা ছোটকাল থেকে দেখে আসি, বাবাদের ব্যবসা করে আসছে, তারপর থেকে আমরা ব্যবসা করি। কিন্তু সুতা, রং ও কেমিক্যালের দাম বাড়ায় তেমন লাভ হচ্ছে না বলে জানালেন তাঁতিরা। রঙের দাম বেশি, সুতার দাম বেশি, এজন্য তাঁতিরা খুব ক্ষতিগ্রস্তর মুখে। যদি সরকারের একটু দৃষ্টি দিত তাহলে তাঁতিরা একটু বাঁচত। আমরা সুতা কিনে বেশি দাম দিয়ে, কাপড় বেচা লাগে কম দামে, তাও বের দেয় না সরকার। আমরা চাই না, পয়সা কোনোদিন ভর্তুকি দেয় নাই। এই অবস্থায় আমরা চলতেছি, সংসার চলতেছে না। বাপদাদার পেশা বদল করতে না পারায় বাধ্য হয়ে লোকসানের মুখে টিকে থাকতে হচ্ছে বলে জানান জনপ্রতিনিধি। বর্তমান করোনা কারণ পরিবেশটা উন্নত হওয়ার পরপরই আমরা চাই যে সবাই মিলিতভাবে এই হাটটা কিভাবে আবার আগের মতো আনা যায়, ঐতিহ্যবাহী ফিরিয়ে আনা যায়, এই চেষ্টায় আছি। প্রতি শুক্র ও শনিবারের হাটে 2 থেকে 3 কোটি টাকার কাপড় বেচাকেনা হলেও বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, পাবনা। রাজধানীর গাবতলীতে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে বালু ও পাথরের বিশাল ব্যবসা। সেখান থেকে কর্মযোগের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কাজল। ফয়সাল, আমি গাবতলী ব্রিজ সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে যে বালু এবং পাথরের যে বিশাল ব্যবসা, এখানে চলাচলের যে চোখ যতদূর যায় এরকম কিন্তু ব্যবসা এখানে চলে। তো সেটি কিন্তু মূলত সিলেট, বুড়িমারি, দুর্গাপুর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো চলে আসে এবং এখানে ভোর 4টা থেকে এখানে কিন্তু কাজ চলে। এখানে যারা শ্রমিক তারা কিন্তু ভোর 4টা থেকে আসেন। বলা চলে এর আগে কিন্তু জাহাজগুলো সারা রাত ধরে যে জাহাজগুলো এখানে অবস্থান করে, বালু নিয়ে আসে, পাথর নিয়ে আসে। সেই পাথরের কর্মযোগ্য যদিও রাত 10টার পর থেকে শুরু হয় এবং বালুর যে কারবার অর্থাৎ বালু আনলোডের যে বিষয়টি থাকে জাহাজ থেকে, সেই আনলোডের কাজগুলো কিন্তু চলে এখানে ভোর 4টা থেকে শুরু হয়, বিকেল 5টা পর্যন্ত চলে। তো আমি এখানে যে শ্রমিকদের যে কাজকর্ম আপনি দেখছেন, শ্রমিকরা কিন্তু হাজার হাজার শ্রমিক আপনি দেখবেন যে এরকম কিন্তু চোখ যতদূর যাচ্ছে আপনি দেখবেন যে কাজ করছে। যারা সিলেট থেকে মূলত এই বালুগুলো কিন্তু জাহাজে করে নিয়ে আসা হয়। এখান থেকে বলা হয় যে স্বর্ণের কালার, এই জন্য বলা হয় যে গোল্ড বালি, এরকমও কিন্তু এগুলোকে বলা হয়। তো সেই স্বর্ণখ্যাত কিন্তু বালি এগুলো কিন্তু সিলেট থেকে যেগুলো নিয়ে আসা হয়, এরকম কিন্তু প্রতিটি ট্রলার কিংবা ট্রলারে কিন্তু যেগুলো নিয়ে আসা হয় প্রায় 8,000 থেকে 12,000 স্কোয়ার ফিট এরকম ধারণ ক্ষমতা সম্পন্ন কিন্তু এগুলো একটি ট্রলার। এই ট্রলারের খালাস করতেও কিন্তু এখানে যারা আছেন সর্দার এবং সংশ্লিষ্ট যারা আছে, তার টালি ম্যানেজার যাদেরকে বলা হয়, সর্দারের পরে যাদের অবস্থান, তারা কিন্তু বলছেন যে 12,000 স্কোয়ার ফিটের একটি ট্রলার খালাস করতে কিন্তু এখানে প্রায় 2 দিন সময় লেগে যায় এবং শ্রমিকরা কিন্তু খুব বলা চলে যে যাদের ঘাম ঝরানো কষ্টের মধ্যেও তারা কাজ করে। তবুও দেখা যায় যে কেউ কেউ দেখবেন যে এরকম গানের শব্দ আপনি পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু শ্রমিকরা তাদের উৎসব মুখর কি প্রাণবন্ত একটু বিনোদন নিয়ে কিন্তু এই কষ্টের মধ্যেও কাজ করার জন্য কিন্তু অনেকে কিন্তু এরকম গান বাজিয়ে কিন্তু কাজের অনুপ্রেরণা নেন। অর্থাৎ যারা বিনোদন প্রেমী তারা কিন্তু কাজের মধ্যে থাকেন, এই গান দিয়ে তাদের প্রাণকে বাঁচিয়ে রাখেন। এবং এখানে যারা শ্রমিক তারা কিন্তু কাজ করছেন প্রতিটি ডালি এরকম যারা মাথা দিয়ে নিয়ে আসছেন, আনলোডের কাজে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছেন। মালিকের নির্দিষ্ট যে জায়গা এখানে লিজ নেওয়া আছে সেই জায়গায় কিন্তু নিয়ে যে রাখছেন বালিগুলো, সেই বালিগুলো প্রতিটি ডালি কিন্তু তারা নিয়ে আসছেন বলা যায় 5 ডালি 10 টাকা তাদের হিসেবে এরকম বলা, অর্থাৎ প্রতি ডালি 2 টাকা পিস এরকম তারা কিন্তু এখানে বহনের কাজে কিন্তু ব্যস্ত থাকেন। এবং টালি ম্যানেজারের সাথে আমি কথা বলেছি, যিনি টোকেন দেন, অর্থাৎ প্রতিটা টালি বলা হয়, সেই টালি কিন্তু তারা বলছেন যে এক একজন শ্রমিক সব মিলিয়ে তারা কিন্তু 10 থেকে অর্থাৎ 250 থেকে 300 সর্বোচ্চ 500 টাকা তারা কিন্তু ইনকাম করতে এখানে কিন্তু তাদের সবচেয়ে কষ্ট হয়ে যায়। এবং
এখানে জাহাজ ধরে রেখেতে তাদের সবচেয়ে বড় কষ্ট সেটি হচ্ছে যে তারা বলছেন যে তাদের যে উপার্জিত যে অর্থ সেই উপার্জিত অর্থ দিয়ে কিন্তু সংসার পরিচালনা ব্যয় এবং নিজেদের যে ব্যয় দৈনন্দিন সেটি কিন্তু তারা পূরণ করতে পারেন না। তো এই কর্মযজ্ঞ কিন্তু অনেকেই জীবনভর করে আসছেন, কিন্তু সংসারে কিন্তু তাদের উন্নতি হয়নি। এবং একই সঙ্গে আর একটি বিষয় জানিয়ে রাখি, যে কর্মযজ্ঞ এখানে রাত থেকে বিকেল পর্যন্ত চলে সেটি কিন্তু বলা চলে যে এই রাজধানী থেকে রাজধানী সহ ঢাকার আশপাশের সব জায়গায় কিন্তু এই বালু এবং পাথর কিন্তু বিক্রি করেন ব্যবসায়ীরা। তো ফয়সাল, এই ছিল এখন পর্যন্ত রাজধানীর গাবতলী সংলগ্ন যে বালু এবং পাথরের ব্যবসা, সেখান থেকে সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। শরতে শুভ্র সকালে উত্তরার দিয়াবাড়ি ছেয়ে গেছে কাশফুলে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এম আর আমিন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিন। ফয়সাল, আপনি জানেন যে শরতের সৌন্দর্য নিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, শরৎকাল প্রকৃতির এক মোহনীয় এবং সৌন্দর্যের এক অপরূপ সৌন্দর্য। যে শরৎ আমাদেরকে দেখাচ্ছে কাশফুলের শুভ্রতা। ফয়সাল, আপনাকে যদি বলি যে এই শরতের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো ৮০ বছরের পৌর বা প্রৌঢ়া তার শুভ্র শ্বেত চুল নিয়ে দাঁড়িয়ে আছেন, কোনো এক ইতিহাসের সাক্ষী দিচ্ছেন। ঠিক বাস্তবেরও যদি দেখি তাহলে দেখব যে প্রকৃতির সাক্ষী দিচ্ছে এই শরতের কাশফুল। আপনি জানেন যে রবীন্দ্রনাথ তার কবিতায় বারবার এই শরতের বন্দনা করেছেন। তিনি বলেছেন, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। এই সেপ্টেম্বর মাসে শরৎ আমাদের দেশে যে ফুল ফুটায়, সে ফুল আমাদের যে যাপিত জীবনে, যে কর্মময় জীবনে যে ব্যস্ততা, তার মাঝে একটু হলেও আনন্দ দোলা দেয়। ফয়সাল, আপনি জানেন যে আমি এখন আছি রাজধানীর দিয়াবাড়িতে। সেখানে এই নীল আকাশে সাদা মেঘের ভেলা শরৎ ছাড়া আর কে ভাসাতে পারে? তাই তো শরতের বন্দনায় কবিগুরু বিমোহিত হয়েছেন বারে বারে। বর্ষা শেষে শরৎ আসে বলেই গাছের পাতারা হয় আরো স্নিগ্ধ সবুজ। এই শরৎ নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপে মোহন অঙ্গুলি। শরতে তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতের হৃদয় উঠে চঞ্চলি, আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি, মনে হয় যেন আমার প্রথম দেখা। শুধু রবীন্দ্রনাথ নয় ফয়সাল, এই শরৎ নিয়ে নজরুল, জীবনানন্দ সবাই কবিতা লিখেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই শরতের যে শুভ্রতা, আমাদের যে সৌন্দর্য বিলাচ্ছে, এর মাঝে সূর্যের আলো, যে শরতে যেই কাশফুলের যেই শুভ্রতা তার উপর পড়ার কারণে এক ধরনের রূপুলি যে আলো সেটি ছড়াচ্ছে, রূপুলি দ্যুতি ছড়াচ্ছে এই কাশফুলগুলোর উপর। ফয়সাল, আপনি জানেন যে এই শরতের যে কাশফুল, এই কাশফুলের কিন্তু বিভিন্ন গুণাগুণও আছে। কাশফুলের একটা ঔষধি ব্যবহারও আছে, আপনার বিভিন্ন ধরনের ঔষধি ব্যাপার। তাছাড়া গৃহস্থালী কাজেও কিন্তু এই কাশফুল ব্যবহার করা হয়ে থাকে। প্রকৃতিতে যখন শরৎ আসে তখন কাশফুলই জানিয়ে দেয় এর আগমনী বার্তা। নজরুল ইসলামের কবিতায় কাশফুল মনে সাদা শিহরণ জাগায়, মন বলে সুন্দর প্রকৃতি স্রষ্টার কি অপার সৃষ্টি। রবীন্দ্রনাথ প্রাচীন গ্রন্থ কুশজাতক কাহিনী অবলম্বন করে সাপমোচন নৃত্যনাট্য রচনা করেছেন। কাশবনের ফুল দোল খেতে একটার সঙ্গে আরেকটা, আর এই যে গ্রাম বাংলার এই দৃশ্য এই শহরের মাঝেও আমরা দেখতে পাই। তাই এই সৌন্দর্যকে যদি আমার উপলব্ধি করতে হয় এবং দেখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই কাশফুলের কাছে আসতে হবে এবং কাশফুলের সৌন্দর্যকে অনুধাবন করতে হবে। তাহলে শরৎকে বুঝতে পারবো আমরা। শরতে কিন্তু নানা রকমের গ্রাম বাংলায় শ্বেত শুভ্র ফুল ফোটে, তার মধ্যে কাশফুল একটি বড় অংশ জুড়ে থাকে। তো এই ছিল সকালের শ্বেত শুভ্র শরতের বন্দনা। ফয়সাল।
সহকর্মী এম.আর. আমিন সরাসরি যুক্ত হয়েছিলেন শরতের শুভ্র সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে। ভোরের সময়ে আরও থাকছে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্তের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্তের উৎস নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এ নিয়ে সরব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। আক্রান্ত হওয়ার আগের 7 দিন ডোনাল্ড ট্রাম্প কোথায় কি করেছেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে গত 26শে সেপ্টেম্বর হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়নের ঘোষণার অনুষ্ঠান। এদিকে ট্রাম্প মেলানিয়ার পাশাপাশি নির্বাচনী প্রচারণা শিবিরের কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় দেখা দিয়েছে চরম আতঙ্ক। গেল 26শে সেপ্টেম্বর হোয়াইট হাউসের রোজ গার্ডেনের সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সিনেটর ও হোয়াইট হাউসের কর্মকর্তারা সহ বহু অতিথি এতে অংশ নেন। ট্রাম্প সহ অধিকাংশের মুখেই ছিল না মাস্ক, বসেও ছিলেন গা ঘেঁষাঘেঁষি করে। ওই অনুষ্ঠানের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। এতে দেখা যায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে রিপাবলিকান সিনেটর মাইক লি বেশ কয়েকজনকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। ওই অনুষ্ঠানের পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিনেটর মাইক লি সহ মোট 7 জনের শরীরে করোনা ধরা পড়ে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই হোয়াইট হাউস কর্মকর্তাদের শরীরে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ওই অনুষ্ঠান ছাড়াও ট্রাম্পের করোনার উৎস খুঁজতে আক্রান্ত হওয়ার 7 দিন আগের কর্মসূচি নিয়ে বিশ্লেষণ করেছে বিভিন্ন গণমাধ্যম। এতে দেখা যায় 26শে সেপ্টেম্বরের পরদিন ভার্জিনিয়ায় গলফ খেলার পাশাপাশি হোয়াইট হাউসে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। 28 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে মহামারীকে তাচ্ছিল্যের সঙ্গে উপস্থাপন করেন ট্রাম্প। এতে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার, শিক্ষামন্ত্রী বেটসে সহ আরও অনেকে। তবে করোনা পরীক্ষায় তাদের কারো শরীরেই কোভিড-19-এর উপস্থিতি মেলেনি। এরপর 29শে সেপ্টেম্বর ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের সঙ্গে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে টেলিভিশন বিতর্কে অংশ নেন ট্রাম্প। সেখানেও উপস্থিত কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। পরদিন মিনেসোটা অঙ্গরাজ্যের নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। পরে 1 অক্টোবর নির্বাচনী তহবিল গঠনের অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। এর পরদিন 2 অক্টোবর স্ত্রী মেলানিয়া ও নিজে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান ট্রাম্প। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইতালিতে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় রাজধানীর রোম সহ 5টি শহরে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে ফুঁসে উঠছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজধানী রোমেও আক্রান্তের সংখ্যা 3 দিন বেড়েই চলেছে। এ অবস্থায় 5টি শহরে ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা না মানলে গুনতে হবে 400 ইউরো জরিমানা। রাজধানী রোমে বসবাসকারী প্রবাসী সহ ইতালীয়দের মধ্যে চোখে পড়ছে স্বাস্থ্যবিধি মানায় অনীহা। এরই মধ্যে দেশটিতে ডিস্কোটেকা এবং স্টেডিয়াম বন্ধ করে দেয়া হলেও খুলে দেওয়া হয়েছে ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো। করোনা উপেক্ষা করে এসব জায়গায় ভিড় করছেন দর্শনার্থীরা। এদিকে সোমবার কোভিড সংক্রান্ত নতুন একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে ইতালি সরকার। এতে বার, রেস্তোরাঁ এবং এ জাতীয় ব্যবসা প্রতিষ্ঠান রাত 11টার মধ্যে বন্ধ করার প্রস্তাব রাখা হয়েছে বলে জানা যায়। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। গ্রীষ্মে আয়ারল্যান্ডের করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শীতের আগমনী বার্তায় বাড়ছে সংক্রমণের হার। কদিন আগেও দেশটিতে করোনায় যেখানে গড়ে 15 থেকে 20 জন আক্রান্ত হতো, শীতের শুরুতেই সে সংখ্যা বাড়ছে হু হু করে। হঠাৎ করোনার এই ঊর্ধ্বমুখীতে স্থানীয়দের পাশাপাশি আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরাও। বিস্তারিত আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে। শরতের শুভ্রতা এখন চারিদিকে। কাশফুলেও ঝিরঝিরে একটু একটু ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত আসছে আয়ারল্যান্ডে। আর শীত যতই ঘনিয়ে আসছে, করোনায় সংক্রমণের হার ততই বেড়েই চলছে দেশটিতে। কিছুদিন আগেও যেখানে গড়ে 15 থেকে 20 জন আক্রান্ত হতো, সেখানে এখন 400 থেকে 600 জন আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরাও। শীত আসার শুরুতেই করোনা ভাইরাসে প্রতিদিন 400 থেকে 500 লোক করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এখন
কমিউনিটির প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই হুঁশিয়ারি করে দিয়েছিল পুরো ইউরোপে শীতে করোনার সংক্রমণ বেড়ে যাবে। তাদের ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নিতে যাচ্ছে। শীতে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা বেশি দেখা দেয়, আর তাই এই সময়টায় একটু বাড়তি সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশি চিকিৎসকদেরও। আপনারা খুব কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। যখন ঘর থেকে বাইরে যাবেন নিয়মিত মাস্ক পরিধান করা, নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা এবং কোনো রোগের উপসর্গ দেখা দিলে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রতি বছর শীতের তুলনায় এবছর শীত মৌসুমটি একটু আলাদা। করোনার প্রথম ঢেউয়ে যত প্রাণহানি হয়েছিল, দ্বিতীয় ঢেউয়ে সে প্রাণহানি রোধে এর কোনো বিকল্প নেই। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই ভালো, কমেছে আক্রান্ত ও মৃতের হার। তবে অস্ট্রেলিয়ায় আটকা পড়েছেন অনেক বাংলাদেশি। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন SM আমিনুল রুবেল। গত 100 বছরের ভেতরে এই প্রথম কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনির বর্ডার বন্ধ অবস্থায় আছে। মেলবোর্নের করোনা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে, তবে এখনও জানা যাচ্ছে না যে সেই বর্ডার কবে খোলা হবে। যতদিন পর্যন্ত অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনির বর্ডার বন্ধ থাকবে ততদিন পর্যন্ত অস্ট্রেলিয়ার ইকোনমি কিন্তু গ্রো করবে না। যে অবস্থায় আছে আরও বরং খারাপের দিকে যেতে থাকবে। মার্চের শেষের দিকে এসে কিন্তু অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল বর্ডারও বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে প্রচুর অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ার বাইরে অবস্থান করছে। তারা ধীরে ধীরে অস্ট্রেলিয়াতে ঢোকার চেষ্টা করছে। অনেক বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু বাংলাদেশে আছে যারা অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছিল, টিউশন ফি দিয়েছে, কিন্তু তারা কিন্তু অস্ট্রেলিয়াতে আসতে পারেনি। বিশেষ করে মার্চ সেমিস্টারে যারা ক্লাস শুরু করেছে তারা কিন্তু বাংলাদেশে থেকে অনলাইনে তাদের ক্লাস করছে। এবছরে মার্চ মাস থেকে হঠাৎ করেই অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে এবং অস্ট্রেলিয়া কিন্তু জুনের 9 তারিখ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা একদম শূন্যতে নামিয়ে এনেছিল। সেখান থেকে দ্বিতীয় পর্যায়ে আবারও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। বিশেষ করে এটি ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে এবং তাদের রাজধানী মেলবোর্নে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নতুনভাবে বাড়তে শুরু করে এবং সেটি ছড়িয়ে যায় অস্ট্রেলিয়া অন্যান্য স্টেটেও। এখন পর্যন্ত প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, প্রায় 9 গুণ বেশি মানুষ মারা গেছে প্রথম ধাপের চেয়ে, এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু 20,000 জনেরও বেশি করোনা আক্রান্ত হয়েছে অস্ট্রেলিয়াতে। পরিস্থিতি এখন তুলনামূলক অনেক ভালো। লকডাউনে ছিল মেলবোর্নের সাথে সিডনির বর্ডার কিন্তু ব্লক করে দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়া আটকে পড়া বাংলাদেশিরা অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে ভালো আছে, তবে তারা দেশে ফিরতে চায়। ফ্লাইটের স্বল্পতার কারণে এবং রেস্ট্রিকশনের কারণে কিন্তু ধীরে ধীরে অনেকে দেশে ফিরতে শুরু করেছে, তবে তাদের টিকিটের দাম কিন্তু অনেক বেশি হওয়ায় তাদেরকে ভিসা এক্সটেন্ড করে বারবার এখানে থেকে যেতে হচ্ছে। কবে নাগাদ অস্ট্রেলিয়াতে অবস্থিত বা আটকে থাকা বাংলাদেশিরা সম্পূর্ণরূপে বাংলাদেশে ফেরত যেতে পারবে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে এবছর পুরোটা লেগে যাবে সেটি নিশ্চিত। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। জগতের সব প্রাণী ও প্রকৃতির কল্যাণ কামনায় যথাযথ ধর্মীয় নিয়ম অনুযায়ী জার্মানির বার্লিনে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবরদান। রোববার রাজধানী বার্লিনের পাউল ঢালে প্রতিষ্ঠিত সবচেয়ে পুরনো বৌদ্ধ বিহারে এই কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিল ভিক্ষু সংঘের প্রাতরাশ, মঙ্গল শোভাযাত্রা ও সমবেত প্রার্থনা। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। মরণঘাতী করোনা থেকে মুক্তি কামনায় ও জগতের সকল প্রাণী ও প্রকৃতির কল্যাণে এবং যথাযথ ধর্মীয় নিয়ম অনুযায়ী জার্মানির রাজধানী বার্লিনে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের দানোত্তম শুভ কঠিন চিবরদান উৎসব। রোববার রাজধানী বার্লিনের ফ্রোনাওয়ের স্থানীয় জার্মান পাউল ঢালকে কর্তৃক প্রতিষ্ঠিত বার্লিন রাজ্যের সবচেয়ে পুরনো ডাস বুদ্ধিস্টিসে হাউস বা বৌদ্ধ বিহারে এই কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিল ভিক্ষু সংঘের প্রাতরাশ, মঙ্গল শোভাযাত্রা, পরম করুণাময় তথাগত সম্যক বুদ্ধের পূজা ও শীল গ্রহণ। বিকেলে উপাসক উপাসিকা কর্তৃক পূজনীয় ভিক্ষুদের উদ্দেশ্যে কঠিন চিবরদান, পরম করুণাময় গৌতম বুদ্ধের অহিংস ধর্ম নিয়ে আলোচনা সভা, প্রদীপ পুজো ও সমবেত প্রার্থনা। বৌদ্ধ ধর্মপ্রাণ উপাসক ও উপাসিকারা দানোত্তম শুভ কঠিন চিবরদানের এই দিনটিরই অপেক্ষায় থাকেন বছর ঘুরে। বিশ্বব্যাপী পবিত্র প্রবারণা বা আশ্বিনী পূর্ণিমার পরদিন থেকেই বিশ্বের প্রায় সবগুলো বৌদ্ধ বিহারে এই কঠিন চিবরদান উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশের মতো না হলেও বার্লিনে এমন দানোৎসবে অংশ নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ভিক্ষুদের চিবরদান দিতে আসা উপাসক নীতিশ চাকমা, জুঁই ত্রিপুরা, মিল্টন দেওয়ান, সুশীল বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া, যিশু বড়ুয়া, বকুল বড়ুয়া, অরিন্দ বড়ুয়া, অর্ণব বড়ুয়া, শরণ বড়ুয়া, অন্বেষা
চিকিৎসা বড়ুয়া, আশিস বড়ুয়া সহ আরো অনেক প্রবাসী বৌদ্ধরা দেশ ও বিদেশের সবাইকে চিবরদানের পুণ্যদান ও শুভেচ্ছা জানান। পরে সমবেত প্রার্থনায় আগত ভিক্ষু সংঘ বিশ্ব থেকে করোনা মুক্তি এবং দেশ ও দেশের সকল মানুষের কল্যাণে প্রার্থনায় অংশ নেন। জার্মানির বার্লিন থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। চট্টগ্রামে শিরিষতলায় নারীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে, যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ ফয়সাল। বর্তমান সমাজে এসে কিন্তু নারীরা প্রতি পদে পদে কিন্তু হেনস্থার শিকার হচ্ছে। বিশেষ করে বাড়ি থেকে গাড়ি সব জায়গায় নারীদেরকে কিন্তু নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। সেই হয়রানি থেকে মুক্ত হওয়ার জন্য, নিজেদের আত্মনির্ভরশীলতা বাড়ানোর জন্য কিন্তু চট্টগ্রামে চলছে সেই সেলফ ডিফেন্স, অর্থাৎ বিশেষ করে যে আত্মরক্ষা কীভাবে করা যায় সেইটি কিন্তু সেখানে শেখানো হচ্ছে। এবং বিশেষ করে নারীদেরকে এখানে আমরা যে ক্যারাটে ক্লাবের সাথে রয়েছে, সেই ক্যারাটে ক্লাবটি কিন্তু অন্তত প্রায় 250 শিশু এবং তরুণী কিশোরীদেরকে কিন্তু তাদের আত্মরক্ষার যে কৌশল, সে আত্মরক্ষার কৌশলটি শেখাচ্ছে। বিশেষ করে সকাল থেকে শুরু হয় সে কৌশল এবং নানা অর্থাৎ কয়েকটি ভাগে বিভক্ত করে তাদের এই সে কৌশলটি শেখাচ্ছে। গত প্রায় 20 বছর ধরে এই ক্যারাটে ক্লাবটি কিন্তু নগরীতে যে মার্শাল আর্ট এবং ক্যারাটে আত্মনির্ভরশীলতা হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়ে যাচ্ছিল, তারই অংশ হিসাবে কিন্তু এখন নারীদেরকে অগ্রাধিকার দিচ্ছে। তো আমরা একটু আসলে দেখছেন যেখানে সিআরবি যে শিরিষতলা একটা ঐতিহাসিক জায়গার স্থান, সেই ঐতিহাসিক স্থানে কিন্তু সাত সকালে শুরু হয় এই প্রশিক্ষণ। এছাড়া কিন্তু এই ক্যারাটে ক্লাবের কিন্তু নগরের বিভিন্ন স্থানে একাধিক তাদের প্রশিক্ষণ রয়েছে, কেন্দ্র রয়েছে। বিশেষ করে নগরের পাঁচলাইশ, খুলশি, বন্দর এলাকাতে তারা কিন্তু এইভাবে প্রশিক্ষণ দিচ্ছে। এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা একটি কথা বলছে, তারা নিজেরা আত্মনির্ভরশীল হয়ে উঠতে চায়। তারা যেমন নিজেদেরকে রক্ষা করবে, ঠিক তেমনি তারা আশেপাশে কেউ যদি বিপদে পড়ে তাদেরকে তারা রক্ষা করতে চায়, অর্থাৎ তারা নিজেরা আত্মনির্ভরশীল হয়ে তারা উঠছে। তো আমরা একটা কথা বলবো, এখানে যিনি প্রশিক্ষণ দিচ্ছেন রনির সাথে। সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সমাজে পুরুষের পাশাপাশি মাথা উঁচু করে চলতে পারে। আরেকটি কথা হচ্ছে, মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়ারও মূল কারণ হচ্ছে মাথা উঁচু করে চলতে পারে, সেজন্য আমি মেয়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। আরেকটি কথা হচ্ছে, মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়ারও মূল কারণ হচ্ছে আমাদের এই সমাজে কিছু নারীকে অবহেলা করে এমন কিছু পুরুষ আছে যাদের হাত থেকে, হিংস্র হায়নার হাত থেকে বাঁচার জন্য মেয়েদের এই প্রশিক্ষণ। সবচেয়ে বড় কথা হচ্ছে আত্মবিশ্বাস, কনফিডেন্স। আমার এটাকেই ভিত্তি করেই আমি মেয়েদেরকে কারাতে প্রশিক্ষণ দিচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে ক্যারাটে ক্লাবের যে প্রধান রনি, তার সাথে তিনি বলছেন মেয়েদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে চান। এবং আমরা জানি চট্টগ্রাম চট্টগ্রাম বিভিন্ন স্থান থেকে এখানে মেয়েরা এসে এই প্রশিক্ষণটি নিচ্ছে। তাদের যে ক্লাবগুলো রয়েছে সেখানে নিয়মিত প্রশিক্ষণ হচ্ছে। বিশেষ করে তাদেরকে বলা হচ্ছে তারা যেমন নিজেরা রক্ষা করবে নিজেদেরকে, ঠিক তেমনি চলতি পথে যদি কেউ বিপদে পড়ে তাদেরকেও কিন্তু তারা রক্ষা করতে চায়, সেটি তাদেরকে শেখানো হচ্ছে। বিশেষ করে এখানের মধ্যে কনফিডেন্স, অর্থাৎ তাদের মধ্যে যে আত্মনির্ভরশীলতা বাড়ানো, সেটি হচ্ছে এখন সবচেয়ে বড় লক্ষণীয়। আপনারা জানেন যে এখন সমাজে নানা ধরনের নারীদেরকে নানা ধরনের হয়রানি, তাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। সেই নির্যাতন থেকে নিজেরা যেমন মুক্ত থাকবে, ঠিক তেমনি তাদের আশপাশে যারা থাকবে তাদেরকে তারা মুক্ত করতে চায়। এবং আমরা দেখেছি এক একজন কিন্তু এখানের মধ্যে সাম্প্রতিক সময় হয়তো মেয়েদের অংশগ্রহণটি পেরেছে, কিন্তু চট্টগ্রামে কিন্তু বিগত বছরগুলি বেশ কয়েক বছর ধরে কিন্তু মেয়েদের এই ধরনের প্রশিক্ষণ চলে আসে। তবে সাম্প্রতিক সময় কিন্তু মেয়েদের অংশগ্রহণটি বেড়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এখানে যে ক্লাবটি রয়েছে সেই ক্লাবে কিন্তু প্রায় 250-র বেশি কিশোরী বা শিশু রয়েছে, যারা নিজেদেরকে এইভাবে প্রতিদিন সকালবেলা নিজেদের প্রস্তুত করছে, নিজেদেরকে আত্মনির্ভরশীল করে তুলছে। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে সিআরবি যে শিরিষতলা, সেই শিরিষতলা থেকে শুরু করে তারা খুলশি, পাঁচলাইশ এলাকায়, বিভিন্ন এলাকায় তারা যাচ্ছে। আমরা একটা কথা বলার চেষ্টা করি, আপনি কেন এই মার্শাল আর্টটা শিখছেন? কি আপনি নিজের মধ্যে কি তৈরি করতে চান? আমাদের মেয়েদের আত্মরক্ষার জন্য এই মার্শাল আর্ট শেখা হয়। তো আমি এটা 1 বছর ধরে শিখছি। আমার খুব মার্শাল আর্ট ফেভারিট, আমি ওইটা করতে চাই। মেয়েদের আত্মরক্ষার জন্য ওইটা করা হয়। ধন্যবাদ। একটু শুনছিলেন যে নিজেদের আত্মরক্ষা কীভাবে করতে হয় এবং আরেকজনকে যে বিপদে পড়বে তাকে কীভাবে বাঁচাতে হবে সেটা এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। এখানকার কিন্তু এই ক্লাবটি কিন্তু আন্তর্জাতিকভাবে ব্যাপক পুরস্কৃত হয়েছে যে তারা মেয়েদের অংশগ্রহণটি নিশ্চিত করতে চায়। এবং আমরা দেখেছি এখানে কিন্তু সকাল থেকে মা বাবার হাত ধরে তারা এসে এই অংশগ্রহণ, তারা এখানে আসছে, প্র্যাকটিস করছে এবং তারা তাদের যাতে বাস্তব জীবনে যেটা প্রতিফলন ঘটাতে পারে সেমনটি তারা কিন্তু চেষ্টা করছে। তো আমরা এখানে কিন্তু চট্টগ্রাম আসার পর প্রতি পদে পদে চট্টগ্রাম বেশ কিছু কিন্তু শিশু এবং যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এখন সেগুলি প্রতিরোধে যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা, সেটি আসলে তারা প্রশিক্ষণ পাচ্ছে এখানের মধ্যে। তো আমরা দেখেছি আসলে চট্টগ্রামের যে সিআরবি শিরিষতলায় যে মেয়েদের কারাটে প্রশিক্ষণ চলছে, সেটি আসলে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তাদের যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোর মধ্যে এই ক্লাবটিতে রয়েছে 250-র বেশি সদস্য। কিন্তু তারা প্রতিদিন সকাল এবং বিকেলে 2বার পালাক্রমে তারা কিন্তু নিজেরা আত্মনির্ভরশীল করছে এবং তারা নিজেদেরকে যে সমাজে চলাচলের উপযোগী করে তুলছে, বিশেষ করে যাতে কোনো রকম তারা হয়রানির শিকার না হয়, নির্যাতনের শিকার না হয়, সেটি
জিনিস তারা মাথায় রেখে তাদের এই কার্যক্রমটি চলছে। এক্ষেত্রে আমরা একটু কথা বলার চেষ্টা করছি যে মহিলা প্রশিক্ষণার্থী রয়েছে, আপনারা মেয়েদেরকে তো প্রশিক্ষণ দিচ্ছেন, কোন বিষয়টি তুলে ধরার চেষ্টা করছেন? আমরা বিশেষ করে সেলফ ডিফেন্সটা তুলে ধরার চেষ্টা করছি, কারণ মেয়েরা এখন কোনো জায়গায় সেফ না, তাদেরকে সচেতন হতে হবে। কেউ কিন্তু আমাদেরকে হেল্প করতে আসবে না বিপদে পড়লে। তো আমরা কিছু সেলফ ডিফেন্সের টেকনিক শেখাচ্ছি তাদেরকে কারাগারের পাশাপাশি, যাতে তারা ভবিষ্যতে কোনো বিপদে পড়লে অ্যাপ্লাই করতে পারে। ধন্যবাদ। একজন কারাটে প্রশিক্ষক শুনছিলেন, তিনি বলছেন তারা তাদেরকে একটা জিনিস শিখে সেলফ ডিফেন্স, অর্থাৎ নিজে যেমন সে আত্মনির্ভরশীল হয়ে উঠবে, ঠিক তেমনি যদি আশেপাশে কেউ বিপদে পড়ে সেটিও তাদেরকে কিন্তু সেভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো আসলে ফয়সাল, আপনি শুনছিলেন যে চট্টগ্রামে যে বিভিন্নভাবে যৌন হয়রানি নির্যাতন বাড়ছে মেয়েদের উপরে, তার থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নিজেরা যেমন আত্মনির্ভরশীল হয়ে উঠছে এই কিশোর শিশু তরুণীরা, ঠিক তেমনি যদি কেউ তাদের আশেপাশে কেউ বিপদে পড়ে তাকে কীভাবে তাকে রক্ষা করে আনতে হবে সেটি এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল নগরীর সিআরবি শিরিষতলা যে তরুণী কিশোরীরা নিজেদের আত্মরক্ষার পাশাপাশি বিপদগ্রস্ত মানুষকে রক্ষার জন্য মার্শাল আর্ট এবং কারাতে শিখছে, তার সর্বশেষ। মুন্সিগঞ্জের তালতলা এলাকায় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বেদেপল্লী শিশুদের নৌকায় পড়াশোনা চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাসির। ফয়সাল, এই যে মুন্সিগঞ্জের ধলেশ্বরী শাখা নদীতে যে এই সকাল থেকে এই শিশুদের যে কলকাকলি, তারাও এই ভোরবেলাতে কিন্তু পড়া শুরু করে দিয়েছে এই নৌকার মধ্যেই। এইখানে ৬০টির বেশি এই নৌকা রয়েছে, যেখানে একটি বেদেবহর, এই বেদেবহরের এই জায়গাটার মধ্যে অন্তত ৫০ জন শিশু রয়েছে। কিন্তু এই শিশুদের পড়াশোনা নিয়ে অনেক রকম চ্যালেঞ্জ ছিল। তখন এখানে কিন্তু আলোকিত শিশু নামে একটি স্কুল খোলা হয়, কিন্তু করোনার কারণে এই স্কুলটি বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের এই শিশুদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছিল। কিন্তু বিভিন্ন স্কুল কলেজে কিন্তু অনলাইনে পড়াশোনা শুরু হয়ে যায়, কিন্তু এই শিশুদের এই অনলাইনে পড়াশোনা গ্রহণ করবার সুযোগ ছিল না। তখন এই আলোকিত স্কুলের যে দুইজন স্বেচ্ছাসেবী শিক্ষক, এই পারভেজ এবং স্মৃতি, এরা কিন্তু এখন নৌকায় এসে ভোরবেলা থেকে এই নৌকায় এসে সেইভাবে পড়াচ্ছে। এবং এখানকার শিশুগুলো কিন্তু আলোকিত হওয়ার জন্য একটু বড় স্বপ্ন দেখছে। আমাদের সঙ্গে এই শিশুদের কথা হয়েছে, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ বা আবার এরকম শিক্ষক হয়ে নিজে আলোকিত হতে চান, অন্যদেরকে আলোকিত করতে চান। তারা বলছিলেন যে তার মা বাবা হয়তো চুরি বিক্রি করেন, সাপের খেলা দেখান, অথবা মাছ শিকার করেন, এরকম নানা রকম পেশায় তারা কিন্তু জড়িত রয়েছেন। কিন্তু এখানে যারা ফাহমিদা নামে একটি মেয়ে আমাকে বলছিলেন যে আমি কিন্তু বড় হয়ে এই পেশায় থাকতে চাই না, আমি মস্ত বড় শিক্ষক হতে চাই, আমি আলোকিত মানুষ গড়তে চাই। এমন কিন্তু অনেক শিশুরাই যারা তাদের চোখে মুখে বড় স্বপ্ন, তাদের ইচ্ছা যে নৌকায় বসবাস ছেড়ে তারা অনেক বড় হবে, জগতের জন্য অনেক কিছু করবেন। এবং এই যে আমরা যেখানে বসে আছি, এই বিক্রমপুর মুন্সিগঞ্জের যে শাখা নদীটি, এটি কিন্তু ইসাপুরা যে ইসামতি যে নদী সেটার পাশ দিয়ে, এবং এইখানে যে ধলেশ্বরী নদীটি বয়ে গেছে, তীব্র স্রোত। এখানে বর্ষায় এত স্রোতের মধ্যেও কিন্তু এই নৌকাগুলো ঠিকমতো এখানে অবস্থান করছে, এবং বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে এই নৌকায় তারা বসবাস করছেন। নানা রকম প্রতিকূলতার মধ্যেও তাদের জীবনযাত্রা কিন্তু ঠিকমতো চলছে। এবং এই তাদের মা বাবার এত ব্যস্ততার মাঝখানেও কিন্তু এই শিশুরাও নানা রকম কাজে জড়িত থাকেন। কিন্তু এর মাঝ থেকে কিন্তু এই ভোরবেলা তারা উঠে যান, এবং ভোরবেলা উঠে গিয়ে কিন্তু তারা এইভাবে পড়াশোনা করে দেন। এবং এইখানে যে ৫০ জন শিশু রয়েছে, এই শিশুদের মধ্যে কিন্তু ৮ জন ইতিমধ্যে প্রাইমারি লেভেল পার করেছে। কারণ এই আলোকিত শিশু যে স্কুলটি, এই স্কুলটি কিন্তু ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এরই মধ্যে কিন্তু যেই শিশুরা প্রাইমারি পার করে হাই স্কুলে গেছেন, তাদের পড়াশোনার দায়িত্বটা কিন্তু এই স্কুল যারা কর্তৃপক্ষ তারা নিয়েছেন। এই যে ধলেশ্বরী নদীর শাখা নদীতে যে শিশুদের পড়াশোনা নৌকায়, এই ছিল এর সর্বশেষ। ফয়সাল। সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। ভোরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতনের ভিডিও ধারণ, গ্রেফতার ২। প্রভাবশালী হওয়ায় ধামাচাপা ছিল প্রায় ১ মাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়। রাজধানীতে লাশবাহী ফ্রিজিং গাড়িতে কাফনের কাপড়ে মোড়ানো ফেন্সিডিল ৩,০০০ বোতল সহ আটক ৭। মাদক ব্যবসা বন্ধে সীমান্তে তৎপরতা বাড়ানোর পরামর্শ। এবং সমর্থকদের চাঙ্গা করতে হাসপাতাল থেকে গাড়িতে বের হলেন করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানালেন শুভেচ্ছা, জ্বর না থাকায় হোয়াইট হাউসে ফিরতে পারেন আজ।
এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।